হ্যালো স্টুডেন্টস, আজ আমি মাধ্যমিকের যে কোশ্চেনটা এবারে এসেছিল ম্যাথমেটিক্সের, অর্থাৎ 2022 সালের মাধ্যমিকের কোশ্চেন, তার সমস্ত সলিউশন বিস্তারিতভাবে আমি দেখাবো এবং সলিউশনগুলো কিভাবে করা হয়েছে সেগুলো আমি বিস্তারিতভাবে আলোচনা করে দেবো এই ভিডিওতে। তো তোমরা স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটি দেখবে, তাতে করে তোমাদের এই পেপারটা সলভ করতে বা তোমরা কি করে এসেছো, ঠিক করেছো কি ভুল করেছো, বা কতটা তোমরা মার্কস ক্যারি করতে পারবে সেটা সম্পর্কে তোমরা জানতে পেরে যাবে ভিডিওটি দেখলে। বা যারা এখন রানিং স্টুডেন্ট আছো মাধ্যমিক, অর্থাৎ যারা পরের বছর 2023 সালে মাধ্যমিক দেবে, তাদের জন্য ভিডিওটি খুব উপকারী হতে চলেছে। তো প্রথমেই সবাইকে বলে রাখি যে তোমরা যতটা সম্ভব তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবে। যদি তোমাদের ভিডিওটি থেকে কোনো উপকার হয় তাহলে তা যতটা সম্ভব সবার মধ্যে শেয়ার করে দেবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো একের দাগে যে কোশ্চেনগুলো আসে সেটা হচ্ছে এমসিকিউ দাগ। একের দাগে কী আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করে। এখানে 6টা এমসিকিউ থাকে, 6 নম্বর। এবারে তোমাদের রিডিউস সিলেবাস, পুরো ত্রিকোণমিতি রাশিবিজ্ঞান পোর্শনটা নেই, তো বাকি গ্রুপগুলো থেকে কোশ্চেনগুলো আছে। তো দেখা যাক ফার্স্ট কোশ্চেন কী আছে। একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছর পর জনসংখ্যা হবে কত, বলে 4টে অপশান দেওয়া আছে। তো অঙ্কটা দেখো আমি সলভ করেছি। একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% আর সময়টা হচ্ছে n বছর। তাহলে n বছর পর জনসংখ্যা হবে কত না, আমরা এখানে চক্রবৃদ্ধি সুদের সূত্রটা লাগাবো। সমূল চক্রবৃদ্ধি সেটা হচ্ছে কত, পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n। কিন্তু এখানে r মানে তো 2r, কারণ জনসংখ্যা বৃদ্ধির হারটা 2r বলে দেওয়া আছে। তাহলে কত, 2r/100 হোল টু দি পাওয়ার n। তো 2r 100 কেটে গিয়ে 50 হয়ে গেল। তাহলে আলটিমেট অ্যান্সারটা হলো কত, p ইন্টু 1+r/50 হোল টু দি পাওয়ার n, মানে অপশান বি। অপশান বি দেখো, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান বি যেটা আছে সেটা কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন যেটা আছে 2-এর দাগে, যে ফতিমা, শ্রেয়া এবং স্মিতা তিনজনে মোট 6,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ফতিমা, শ্রেয়া এবং স্মিতা যথাক্রমে লভ্যাংশের 50 টাকা, 100 টাকা এবং 150 টাকা পায়। স্মিতা ওই ব্যবসায় নিয়োজিত করে কত টাকা? মানে এটা অংশীদারি কারবার থেকে কোশ্চেনটা আছে। তো কোশ্চেনটা কীভাবে সলভ করবে না, তিনজনের প্রথমে লভ্যাংশের অনুপাতটা বের করতে হবে। লভ্যাংশটা আমার জানা আছে 50 টাকা, 100 টাকা, 150 টাকা। তাহলে লভ্যাংশের অনুপাত কত হবে না, এখান থেকে দেখো এটাকে যদি আমি লঘিষ্ঠ আকারে নিয়ে যাই পুরোটাকে, তাহলে আলটিমেট পাবো কত, 1:2:3। তাহলে লভ্যাংশের অনুপাত পেলাম কত, 1:2:3। তাহলে মূলধনের অনুপাতটাও হবে 1:2:3। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো প্রথমেই বলে দেওয়া আছে ব্যবসায় মোট মূলধনটা, মানে তিনজনে মিলে কত টাকা ব্যবসায় বিনিয়োগ করেছে, 6,000 টাকা। তাহলে স্মিতা ওই ব্যবসায় নিয়োজিত করবে কত না, মোট মূলধন ইন্টু স্মিতার যে আনুপাতিক ভাগার, স্মিতার আনুপাতিক ভাগার কত, 3 মোট অনুপাতটা, মানে 1+2+3। তাহলে 3/6, এখান থেকে কাটাকাটি করে 3,000 টাকা। এটা অপশান সি। তো দেখো অপশান সি এ আছে 3,000 টাকা, তো 3,000 টাকাটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে। আর নেক্সট কোশ্চেনে আমি যাই। দেখো এটা অনুপাত সমানুপাত থেকে দিয়েছে বীজগণিতের। কী আছে, a:b = 2:3, b:c = 5:8, c:d = 6:7 হলে a:d = কত? এ বির অনুপাত, বিসির অনুপাত, সিডির অনুপাত দেওয়া আছে, এডির অনুপাত চাইছে। ঠিক আছে, অঙ্কটা একদম সহজ। কীভাবে সলভ করেছি দেখো। তো এখানে a:b দেওয়া আছে, b:c, আমি এগুলো অনুপাতগুলো দেওয়া আছে। এখান থেকে আমরা বাই আকার লিখতেই পারি, মানে আমরা এখান থেকে কী লিখতে পারি, a/b = 2/3, b/c = 5/8, c/d = 6/7। ওকে। তো এই তিনটেকে আমরা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর দিয়ে রাখলাম। এবার যদি আমরা এগুলোকে গুণ করি, তাহলে দেখো বাম দিকগুলো গুণ হয় আর ডান দিকগুলো গুণ হয়। বাম দিকগুলো যদি গুণ হয় তাহলে দেখো এখানে বি কেটে গেল, সি কেটে গেল, মানে কি রইল, a/d। ঠিক আছে। আর এ পাশটাও কাটাকাটি করে আলটিমেট পাবো কত, উপরে 5, নিচে 14।
তাহলে আলটিমেট পেলাম কত, a বাই ডি ইজিক্যাল টু 5/14, বা এখান থেকে আমি লিখতে পারবো কি a/d ইজিক্যাল টু 5/14। এটা আছে অপশান ডিতে। তাহলে অপশান ডিটা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, 5/40। নেক্সট কোশ্চেন 4 দাগের, যে ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ একটি ব্যাস এবং আর বৃত্তের উপর একটি বিন্দু, পি আর সমান আর কিউ বলে দেওয়া আছে, তাহলে আর পি কিউ কোণের মান। তো এটা দেখো আমি সলভ করেছি। এখানে প্রথমে আমি একটা বৃত্ত এঁকেছি ও কেন্দ্রীয় বৃত্তের, যেখানে ব্যাসটা দেখতেই পাচ্ছ পি কিউ, আর কি বলে দেওয়া আছে পি আরটা আর হচ্ছে তোমার আর কিউটা ইকুয়াল। দেখো পি আর আর কিউটা ইকুয়াল, আর কি বলা আছে না আর পি কিউর মানটা চেয়েছে, তাহলে এখানে এই বাহুটা ইকুয়াল। আচ্ছা, তাহলে দেখো এখানে প্রথমেই আমরা জানি কি এই যে পি আর কিউ এই কোণটা কি কোণ বলো তো, এই কোণটা অর্ধবৃত্তস্থ কোণ। ঠিক আছে, তোমরা জানো যে এই কোণটা কি অর্ধবৃত্তের উপর অবস্থিত, বৃত্তচাপ দ্বারা আর কিউ বৃত্তচাপ পি কিউ বৃত্তচাপ দ্বারা গঠিত, তাহলে এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ। এবার আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ কী হয়, এক সমকোণ বা 90 ডিগ্রি, তাহলে পি আর কিউর মানটা হচ্ছে 90 ডিগ্রি। আবার এই ওপি আর ও কিউ কি একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ওপি আর ও কিউ যদি ব্যাসার্ধ হয় তাহলে এখানে এই কোণটা আর এই কোণটা অবভিয়াসলি ইকুয়াল হবে। অবভিয়াসলি ওপি আর ও কিউ দুটোই তো একই বৃত্তের ব্যাসার্ধ, দুটোই ইকুয়াল। দুটো যদি ইকুয়াল হয় তাহলে অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে। আচ্ছা, তাহলে একটা অ্যাঙ্গেল 90 হলে বা তিনটার যোগফল কত 180, তাহলে বাকি দুটো কত করে হবে, বাকি দুটো যদি ইকুয়াল হয়, একটা 90 হয়ে গেলে বাকি দুটো কত করে হবে 45 করে হতে হবে। তাহলে এই আর পি কিউ কোণটার মান কত হবে 45 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি বাই 2 এরকম করে 45 ডিগ্রি। তাহলে আর পি কিউর মানটা 45 ডিগ্রি, এটা হচ্ছে অপশান ডিতে। তাহলে অপশান ডিটা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চেনটা, দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শক সংখ্যা কত হবে। তো এটা আমরা জানি কত, যদি স্পর্শ বা ছেদ না করে বৃত্তটির সাধারণ স্পর্শক সংখ্যা হয় 4টা। ঠিক আছে, তাহলে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শক সংখ্যা হয় 4টা। অপশান ডিটা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো নেক্সট দেখো, এটা এখানে পরিমিতির একটা প্রবলেম দেওয়া আছে। কী দেওয়া আছে 6 দাগে না, 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। তাহলে ব্যাসার্ধটা বলে দেওয়া আছে 2r একক। ওকে, তাহলে আমরা জানি নিরেট গোলকের আয়তনের সূত্র কি না, নিরেট গোলকের আয়তনের সূত্র হয় 4/3 পাই আর কিউব, যেখানে আরটা হচ্ছে কি ব্যাসার্ধ। তাহলে আর যদি ব্যাসার্ধ হয় তাহলে এখানে তো ব্যাসার্ধটা দেওয়া আছে 2r, তাহলে আয়তন 4/3 পাই আর কিউব হলে এখানে আর এর জায়গায় 2r কিউব হয়ে যাবে। তাহলে 2r কিউব হোল কিউব মানে কত, 2 এর কিউব 8 আর আর কিউব, তাহলে 4/3 পাই 8 আর কিউব। তো এখান থেকে আলটিমেট পাচ্ছি 32/3 পাই আর কিউব। তো এটা কত দাগের অপশান না, এটা এখানে আছে তোমাদের 32/3 পাই আর কিউব, অপশান এ আছে। তাহলে এখানে অপশান এটা হবে হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশান এটা দেওয়া হয়েছিল না, ঠিক আছে, অপশান এটা হবে এখানে কারেক্ট অ্যান্সার। তো এই হলো এমসিকিউ 6টা থাকে। তো এখানে সব রকমই কোশ্চেন ছিল, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি থেকে। তো 6টা কোশ্চেনের অ্যান্সারগুলো এইরকম হবে। এবার নেক্সট যে দাগটা থাকে সেটা হচ্ছে শূন্যস্থান পূরণের দাগ। এখানে 6টা কোশ্চেন থাকে এবং 5 নাম্বার, মানে যে কোনো 5টি করতে হয়। এখানেও সব রকম থেকে থাকে। তো ফার্স্টে কী কোশ্চেন আছে না, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার r% এবং প্রথম বছরের মূলধন p টাকা হলে দ্বিতীয় বছরের মূলধন কত হবে। আচ্ছা, আমরা জানি দ্বিতীয় বছরের মূলধন কি হয়ে যায় চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, প্রথম বছর শেষে যে সুদ আসল হয়, অর্থাৎ সুদযুক্ত আসল হয় বা সমূল চক্রবৃদ্ধি যেটা হয় চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, যেটা আমরা বলি সমূল চক্রবৃদ্ধি মানে আসলযুক্ত চক্রবৃদ্ধি সুদ, সেটাই হয় দ্বিতীয় বছরের শুরুতে মূলধন। তাহলে প্রথম বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি কত হবে না, p × 1 + r/100 টাকা, এখানে হোল টু দি পাওয়ার n হয় সূত্রে, এখানে n মানে তো 1, কারণ প্রথম বছরের শেষে, আর পাওয়ারে 1 যাওয়া মানেই এটা একই থাকবে, p × 1 + r/100 টাকা। তাহলে এটাই হয় প্রথম বছর শেষে সমূল চক্রবৃদ্ধি বা দ্বিতীয় বছরের মূলধন। তাহলে দ্বিতীয় বছরের মূলধন শূন্যস্থানে কত বসবে, p × 1 + r/100 টাকা। ওকে, তো নেক্সট কোশ্চেন,
দুইয়ের দাগে আছে যেটা 7√11 একটি কি সংখ্যা। 7√11 হচ্ছে একটা অমূলদ সংখ্যা। 7√11টা হচ্ছে একটা অমূলদ সংখ্যা। তারপরের কোশ্চেন আমরা দেখি, কোনো গোলকের ব্যাসার্ধ আর এবং আয়তন ভি হলে কি হয় না, আমরা আয়তনের সূত্র কি জানি, আয়তনের সূত্র জানি ভি সমান 4/3 পাই আর কিউ। তাহলে ভি অর্থাৎ আয়তনটা কি হয়, ব্যাসার্ধের ঘনের সঙ্গে সমানুপাতি হয়। তাহলে ভি প্রপোর্শনাল টু কত হয়, ভি প্রপোর্শনাল টু আর কিউব হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, দুটি ত্রিভুজ সদৃশ হবে যদি তাদের অনুরূপ বাহুগুলি কি হয়, সমান নয়। এটা তোমরা অনেকেই ভুল করেছো হয়তো, আমার যারা স্টুডেন্ট আছে ভুল করে না ওরা সাধারণত, একজন দুজন ভুল করেছে যে দুটি ত্রিভুজ সদৃশ হলে তাদের হবে যদি তাদের অনুরূপ বাহুগুলি কি হয়, সমানুপাতি হয়। ঠিক আছে, এখানে অপশানটা হবে সমান, মানে শূন্যস্থানে সমানুপাতি হবে, সমান তো হবে না, কারণ দুটো সর্বসম ত্রিভুজ সদৃশ হবে, কিন্তু দুটো সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলো যে সবসময় সমান হবে তার তো কোনো, অনুরূপ বাহুগুলো সমান হবে তার তো কোনো সবসময় মান নেই। এখানে সমানুপাতি হবে, মানে তাদের রেশিওটা কী হতে হবে, রেশিওগুলোকে ইকুয়াল হতে হবে। ঠিক আছে, এখানে অপশানটা মানে শূন্যস্থানে কত বসবে, সমানুপাতি হবে। ওকে, তো নেক্সট কোশ্চেন, একটি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি কি হয় না, এখানে শূন্যস্থানে বসবে সমবৃত্তস্থ হয়। ঠিক আছে, তারপর একটা সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলে সেই ঘনবস্তুর বিশেষ নাম হয়ে যায় ঘনক। ঠিক আছে, সমকোণী চৌপল মানে আমরা জানি আয়তঘন, তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সেম হয়ে গেলে তার নাম হয়ে যায় কি, ঘনক হয়ে যায়। তো শূন্যস্থান পূরণগুলো দেখলে বিশেষ একটা করতে হলো না, মানে এটা তোমাদের অনেকটা পরীক্ষায় গিয়ে টাইমটা অনেকটা বাঁচিয়ে দিয়েছে। এবারে শূন্যস্থান পূরণ যেগুলো এসেছে সবগুলো একদম মানে করতেই হলো না বলতে গেলে। তো এখান থেকে তোমরা অনেকটা টাইম বাঁচিয়ে ফেলতে পারো। এমসিকিউগুলো তবু করতে হয়েছিল, করে করে দেখতে হয়েছিল, কিন্তু এখানে তোমাদের সময়টা বিশেষ একটা লাগবে না। তো নেক্সট আছে সত্য মিথ্যা। সত্য মিথ্যা একই রকম, যে 6টা কোশ্চেন থাকে, 5টা করতে হয় 1 নম্বর করে, সব রকম থেকেই থাকে। তো প্রথমটা যেটা আছে, অংশীদারি ব্যবসায় কমপক্ষে 3 জন লোকের দরকার, এটা তো একদমই মিথ্যা বিবৃতিটি, কারণ অংশীদারি ব্যবসা 2 জন হলেই করা যায়, পার্টনারশিপ বিজনেস মানে মিনিমাম 2 জন হলেই করা যায়, কিন্তু এখানে দেওয়া আছে কমপক্ষে 3 জন, তাহলে এটা কী হবে, মিথ্যা। নেক্সট কোশ্চেন, আসল ও সবৃদ্ধিমূলের মধ্যে সম্পর্কটি হলো আসল লেস দেন সবৃদ্ধিমূল, মানে আসল সবৃদ্ধিমূলের থেকে ছোট। এটা তো সত্য, অবভিয়াসলি হবে, কারণ সবৃদ্ধিমূলের মধ্যে কি আছে, আসল যুক্ত সুদ আছে, আর এখানে আসলটা ছোট বলেছে সুদযুক্ত আসলের থেকে, তো এটা তো অবশ্যই সত্য হবে। x² = 100 সমীকরণের দুটি বীজ +-10, এই বিবৃতিটাও সত্য। x² = 100কে যদি তোমরা সলভ করো তাহলে x এর মান পাবে কি, √+-√100, সেখান থেকে তার মানটা হয়ে যাবে +-10। আচ্ছা, এরপরে 4এর দাগেরটা কি আছে না, a ও b ব্যস্তভেদে থাকলে a/bটা হচ্ছে ধ্রুবক হবে। a আর b যদি ব্যস্তভেদে থাকে তাহলে কি হয়, a proportional to 1/b হয়। সরল ভেদে থাকলে কিন্তু a proportional to b হতো, কিন্তু ব্যস্ত ভেদে বলেছে বলে a proportional to 1/b। তাহলে এখান থেকে বলতে পারবো কি, ab = k, মানে ab proportional to 1 মিনস কি ab = k, কিন্তু বিবৃতিতে দেওয়া আছে a/b = ধ্রুবক, মানে a/b = k সাম কনস্ট্যান্ট, কিন্তু আমরা পাচ্ছি ab = k, তাহলে যে স্টেটমেন্টটা দেওয়া আছে সেটা কি হবে, মিথ্যা হবে। দুটি এককেন্দ্রীয় বৃত্তের একটি মাত্র সাধারণ স্পর্শক থাকবে, এটা একদম মিথ্যা, কারণ দুটো এককেন্দ্রীয় বৃত্তের কোনো সাধারণ স্পর্শকই থাকবে না। ঠিক আছে, নেক্সট যেটা আছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুদ্বয়, একদম সত্য হবে। আর এগুলো নিয়ে সম্পর্কটাও আছে, একটা সম্পর্কটা কি না, l = √h² + r², মানে তির্যক উচ্চতা = √উচ্চতা স্কোয়ার + ব্যাসার্ধ স্কোয়ার, মানে যেটা হচ্ছে তোমার সমকোণী ত্রিভুজের সূত্রের অতিভুজ লম্ব স্কোয়ার + ভূমি স্কোয়ারের সঙ্গে মিলবে। তার মানে এটা সমকোণী ত্রিভুজের বাহুত্রয় আমরা কনসিডার করতেই পারি। তাহলে এখানে যে বিবৃতিটা আছে সেটা অবভিয়াসলি সত্য। ঠিক আছে, তো এইগুলো ছিল সত্য মিথ্যা। এরপর 4এর দাগে যে কোশ্চেনগুলো আছে, যে প্রথম কোশ্চেনটা আছে কি, বার্ষিক সুদ আসলের 1/16 অংশ হলে 8 মাসে 690 টাকার সুদ কত হবে।
তাহলে এখানে আসলটা দেওয়া আছে 690 টাকা, বার্ষিক সুদটা যদি আই ধরি সেটা আসলের 1/16 অংশ হলে আই সমান কত হবে না আসলের মানে এর আছে গুণ হবে, তাহলে 690 ইন্টু 1/16 কাটাকাটি করেও পাচ্ছি 45 টাকা, এক বছরের সুদ। বার্ষিক সুদ বলতে এক বছরের সুদ, তার মানে কি পাচ্ছি না 690 টাকার 12 মাসের সুদ পাচ্ছি 45 টাকা। তাহলে 690 টাকার এক মাসের সুদ কত হবে 45-এর 12 টাকা হবে। তাহলে এখানে প্রশ্নে বলেছে আমাকে 8 মাসের সুদ কত হবে ওই টাকা, তাহলে জাস্ট ঐকিক নিয়মে সলভ করে পাচ্ছি 30 টাকা। তাহলে 8 মাসে 690 টাকার সুদ 30 টাকা হবে। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো তোমরা। নেক্সট কোশ্চেন যেটা আছে, কোনো স্থানের লোকসংখ্যা 13,310 জন ছিল, কী হারে বৃদ্ধি পেলে 3 বছরে 17,280 জন হবে। তো এটা করতে গেলে কি করতে হবে না প্রথমে কোনো স্থানের লোকসংখ্যা যেটা সেটা এখানে আসলের কাজ করছে, মানে পি সমান হয়ে যাচ্ছে 13,310 জন, আর এখানে 3 বছরে বলেছে মানে সময় এনটা হচ্ছে 3 বছর, আর মানে বৃদ্ধির হার কত হলে, এবার ওই জন্য আমরা লোকসংখ্যা বৃদ্ধির হারটাকে কত ধরেছি R%। তাহলে এখানে সেই সমূল চক্রবৃদ্ধি সুদের সূত্রটা লাগছে যে P × 1 + R/100 হোল টু দি পাওয়ার n। তাহলে এখানে হচ্ছে জাস্ট মানগুলো বসাচ্ছি আমি, পি মানে 13,310, আর মানে 8টা তো চাইছে, এনের জায়গায় 3, আর যেটা হবে 3 বছর পর সেটাই অ্যাকচুয়ালি এখানে সমূল চক্রবৃদ্ধি মানে 17,280। এখান থেকে জাস্ট আমি সলভ করলাম করে 1 + R/100 হোল কিউব সমান 12/11 হোল কিউব পেলাম, কারণ 12-এর কিউব হচ্ছে 1728 আর 11-এর কিউব হচ্ছে 1331। এখান থেকে সমাধান করে আরও 2 লাইন যে R/100 মানটা পেলাম 12/11 - 1, তাহলে আর এর মানটা পেলাম 100/11, 9×1=11। তাহলে 9×1=11% হারে বৃদ্ধি পেলে 3 বছরের লোক সংখ্যা হবে 17,280 জন। এরপরে 3-এর দাগের যে কোশ্চেনটা ছিল, কোনো ব্যবসাতে এ বি সি এর মূলধনের অনুপাত 1/x = 1/y = 1/z, বছরের শেষে ব্যবসাতে z টাকা ক্ষতি হয়েছে, সি এর ক্ষতির পরিমাণ নির্ণয় করো। তাহলে এই যে মূলধনের অনুপাতটা দেওয়া আছে, এখান থেকে যেহেতু সি এর ক্ষতির পরিমাণ চাইছে, তাহলে আমি প্রথমে কি করলাম না মূলধনের অনুপাতটা থেকে সি এর মূলধনের আনুপাতিক ভাগাহারটা বের করলাম। তাহলে কত হবে 1/z হোল বাই 1/x + 1/y + 1/z। তাহলে এখান থেকে সলভ করে আলটিমেট পেলাম কত xy/xy + yz + zx। তাহলে বছর শেষে ব্যবসায় ক্ষতি হচ্ছে z টাকা, তাহলে z লাভ হলে যেমন সবাই মূলধনের অনুপাতে লভ্যাংশ পাবে, ক্ষতি হলে তেমন তাদেরকে কি টাকাটা দিতে হবে, ডেফিসিটটা পূরণ করতে হবে। তাহলে সি এর ক্ষতির পরিমাণ কত হবে, এই যে মোট ক্ষতি হচ্ছে সেটা ইন্টু সি এর যে মূলধনের আনুপাতিক ভাগ সেইটা। তো এখান থেকে পাচ্ছি কত xyz/xy + yz + zx টাকা, এটাই হচ্ছে অ্যান্সার হবে। তাহলে সি এর ক্ষতির পরিমাণ xyz/xy + yz + zx টাকা। নেক্সট কোশ্চেন, 7x² - 66x + 27 = 0 সমীকরণটির বীজদ্বয়ের যোগফল ও গুণফলের অনুপাত কত হবে। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণের অঙ্ক। এই সমীকরণের বীজদ্বয়ের যোগফল আমরা জানি -b/a হয়। তাহলে এখানে অ্যাকচুয়ালি এর মানটা হচ্ছে 7, বির মানটা হচ্ছে -66 আর সির মানটা হচ্ছে 27, যদি এটাকে আমরা দ্বিঘাত সমীকরণের আদর্শ আকারের সঙ্গে তুলনা করি। তো সেখান থেকে আমরা বলতে পারবো -b/a মানে -66/7 মানে আলটিমেট 66/7, আর বীজদ্বয়ের গুণফলটা কত হবে 27/7 c/a। ঠিক আছে, বীজদ্বয়ের গুণফলের সূত্র c/a, সেখান থেকে 27/7। তাহলে তাদের অনুপাতটা কত হবে 66/7 = 27/7, 7 উঠে গেল 66/27, এটাকে লঘিষ্ঠ আকারে নিয়ে গেলে হবে 33/9। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হরের করণ নিরসন করতে বলেছে বলে একটা দ্বিঘাত করণীর অঙ্ক দিয়েছে এখানে 12/√15 - 3। তো দ্বিঘাত করণী করতে গেলে করণ নিরসন করতে গেলে কী করবো, নিচে যেটা হরে আছে এর কনজুগেট দিয়ে উপর নিচে গুণ করবো, মানে অনুবন্ধী দিয়ে √15 + 3 দিয়ে উপর নিচে যদি গুণ করি, নিচেরটা দেখো a + b × a - b এর ফর্মুলা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পুরোটা উঠে গেল। তাহলে করণ নিরসন করা মানে হর থেকে রুটটাকে তাড়ানো। তাহলে হর থেকে রুটটা তাড়ানো হয়ে গেল, আলটিমেট স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটা লিখে কাটাকাটি করে অ্যান্সারটা পেলাম 2√15 + 2 × 3 = 6। তাহলে এটাই হচ্ছে হরের করণ নিরসন হয়ে গেল। ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি, AB একটি জায়ের দৈর্ঘ্য 10 সেমি, ও বিন্দু থেকে AB জায়ের দূরত্ব কত। তাহলে এটা কী করবো না, প্রথমে দেখো একটা ছবি এঁকেছি, এখানে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধটা 13 সেমি, মানে
ওবিটা হচ্ছে এখানে ব্যাসার্ধ কনসিডার করেছি, ওবিটা 13 সেমি, এবি জ্যার দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি। এবার আমরা জানি কি বলতো, যে বৃত্তের কেন্দ্র থেকে জ্যার উপর লম্ব টানলে জ্যাটা কি হয়, সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই যে এবি জ্যাটা সমান দুভাগে ভাগ হচ্ছে, এডি আর ডিবি। তাহলে এখানে এডির মানটা হবে পুরোটা AB/2, সেখান থেকে পাচ্ছি কত 10/2 করে 5 সেমি, আর ডিবিটাও হবে কত 5 সেমি। আচ্ছা, তাহলে এবার দেখো যে ওডিবি ত্রিভুজটা হচ্ছে, এই ওডিবি সমকোণী ত্রিভুজে ওডিটা কত হবে না, ওডিটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে, লম্ব হচ্ছে, কারণ সমকোণের বিপরীত অংশটা অতিভুজ, ওবিটা অতিভুজ। আর লম্বটা মানে কত হবে √OB স্কোয়ার, মানে অতিভুজের স্কোয়ার মাইনাস ডিবি স্কোয়ার, ভূমি স্কোয়ার। সেখান থেকে পাচ্ছি কত, ওডির মানটা 12 সেমি। তাহলে এই দূরত্বটাই চাইছিল আমাকে। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্বটা হচ্ছে আমার আলটিমেট 12 সেমি হয়ে গেল। ঠিক আছে, ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব হয়ে গেল 12 সেমি। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো তোমরা। তো নেক্সট কোশ্চেন যেটা ছিল, এওবি একটা বৃত্ত দেওয়া আছে, তার ব্যাস, বৃত্তের ব্যাস বলে দেওয়া আছে এওবি, ঠিক আছে, যার কেন্দ্রটা ও, সি বৃত্তের উপর একটি বিন্দু, ওবিসির মানটা 60 ডিগ্রি হলে ওসি এর মানটা কত। ঠিক আছে, তো দেখো অঙ্কটা আমি করেছি। এখানে এওবি বৃত্তের একটি ব্যাস, যার কেন্দ্রটা ও বলে দেওয়া আছে। আচ্ছা, বৃত্তের উপরে একটা বিন্দু হচ্ছে সি, এটাও বলে দেওয়া আছে। আর কি বলে দেওয়া আছে না, ওবিসির মানটা বলে দেওয়া আছে 60 ডিগ্রি। আর যেহেতু ওবি আর হচ্ছে ওসি সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে হচ্ছে কি হবে, এই কোণটা আর এই কোণটাও সমান হবে, ওবিসি আর ওসিবি সমান হবে। আবার ওবিসি তো 60 বলে দেওয়া আছে, তাহলে ওসিবিটাও কত হবে, 60 হবে। আচ্ছা, আবার এসিবিটা কি, এসিবিটা অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ আমরা জানি এক সমকোণ হয়, তাহলে এসিবি কোণটা 90 ডিগ্রি, আবার এদিকটা 60 হয়ে গেল, আগে থেকে বের করে রাখছি। তাহলে বাকিটা কত হবে, ওসি এটা হবে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি 30 ডিগ্রি। তাহলে ওসি এ কোণটার মান হচ্ছে 30 ডিগ্রি। ওকে, নেক্সট হচ্ছে যে কোশ্চেনটা আছে, সেটা হচ্ছে একটি অকেন্দ্রীয় বৃত্ত, যার কেন্দ্র থেকে 26 সেমি দূরে অবস্থিত পি বিন্দু থেকে অঙ্কিত বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য 10 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। একটা অকেন্দ্রীয় বৃত্ত আছে, আর বহিস্থ বিন্দু পি থেকে স্পর্শকের দৈর্ঘ্যটা, পি এর দৈর্ঘ্যটা কত বলা আছে 10 সেমি। আচ্ছা, এখানে ওপিটা কত 26 সেমি বলে দেওয়া আছে। যেহেতু বৃত্তের স্পর্শক পি এ আর হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ ও এটা লম্বভাবে অবস্থিত, এটা কোথা থেকে পাচ্ছি না, এটা একটা উপপাদ্য ছিল, তোমরা খেয়াল করো যে বৃত্তের স্পর্শক আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত, সেখান থেকেই বললাম। তাহলে ও এটা লম্ব এপি, তাহলে অ্যাকচুয়ালি ও এপিটা কি, সমকোণী ত্রিভুজ, যেখানে এই কোণটা সমকোণ, সমকোণের বিপরীত বাহু অতিভুজ, ওপিটা অতিভুজ। আচ্ছা, তাহলে এখানে আমার কি কি জানা আছে, পি এ জানা আছে, ওপি জানা আছে, মানে অতিভুজ আর ভূমি জানা আছে। ও এ মানে লম্বটা বের করতে হবে, তাহলে ও এর মানটা একই রকম, অতিভুজের অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার করলাম, মানে কত √26 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার করে আলটিমেট √576 মিনস বর্গমূল করে 24 সেমি। তাহলে এটাই তো আমার ব্যাসার্ধ ও এটা, তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যটা এইভাবে আমরা 24 সেমি পেয়ে গেলাম। ঠিক আছে, আশা করি কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো। আচ্ছা, এই প্রবলেমগুলো আমি সব তোমাদের জন্যই সলভ করেছি, ভিডিওটা বানাবো বলে বা বিস্তারিতভাবে তো আলোচনা করবো বলে। যদি কারো এই সলিউশনের পিডিএফটা কেউ যদি পেতে চাও, তাহলে ডেসক্রিপশানে আমার মেল আইডি দেওয়া আছে, ওখানে তোমরা আমাকে মেল করতে পারো পিডিএফটা নেওয়ার জন্য। সম্পূর্ণ ফ্রিতে আমি এই কোশ্চেন পেপার এবং অ্যান্সারের সম্পূর্ণ ডিটেলসটা আমি তোমাদের প্রোভাইড করে দেবো মেলের মাধ্যমে। ঠিক আছে, কিন্তু এই ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখে যাও, কারণ এটা আলটিমেট তোমাদের খুব কাজে আসবে ইন ফিউচার, বা যারা পরীক্ষা দিয়েছে তোমাদের কেমন মার্কস আসতে পারে সেটা সম্পর্কে একটা তোমরা ভালোভাবেই ধারণা করতে পারবে। তো ভিডিওটা তোমরা শেষ অবধি স্কিপ না করে দেখে যাও। তো নেক্সট কোশ্চেন আমি দেখি কি আছে। আবার একটা জ্যামিতির কোশ্চেন আছে, যে ত্রিভুজ এবিসি এর ডিই সমান্তরাল পিসি, যেখানে ডি ও ই যথাক্রমে এবি ও এসি বাহুর উপর অবস্থিত। 9 দাগের প্রবলেমটা। ঠিক আছে, যদি এডিটা 5 সেমি এবং ডিবিটা 6 সেমি এবং এইটা 7.5 সেমি হয়, তবে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানটা কি বলে দেওয়া আছে না, আমি দেখো একটা প্রথমে ছবি এঁকেছি, এবিসি ত্রিভুজ, ডিই আর হচ্ছে পিসি বাহু সমান্তরাল, ডি আর ইটা হচ্ছে কি
এবি আর এসি বাহুর উপর অবস্থিত। এখানে কী বলে দেওয়া আছে, এডিটা 5 সেমি বলে দেওয়া আছে, ডিবিটা 6 সেমি বলে দেওয়া আছে, এইটা 7.5 সেমি বলে দেওয়া আছে, আর ইসিটা অ্যাকচুয়ালি এসিটা চেয়েছে, আর আমি ইসিটা বের করব। আচ্ছা, তোমাদের একটা উপপাদ্য জানা ছিল অবশ্যই, যে থ্যালেসের উপপাদ্য, যে বাহুগুলো সমানুপাতে বিভক্ত হয়। সেখান থেকে আমি কি বলতে পারবো, এডি বাই ডিবি সমান এই বাই ইসি। ওখানে দেখো মানগুলো পুট করে আমি আলটিমেট ইসির মানটা পেয়ে গেলাম। জাস্ট সমাধানটা আমি আর আলোচনা করছি না, তোমরা দেখলে বুঝতে পারবে যে ইসির মানটা আমরা 9 সেমি পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমাকে চেয়েছে কোশ্চেনে এসির দৈর্ঘ্যটা, তাহলে ইসিটা যদি 9 সেমি পাই, আর এইটা তো আমার আগে থেকেই জানা ছিল কোশ্চেন 7.5 সেমি, তাহলে দুটো যোগ করলে কত হবে এসি, তাহলে এসিটা হবে 7.5 প্লাস 9 সেমি 16.5 সেমি, তাহলে এসির দৈর্ঘ্যটা হবে 16.5 সেমি। এরপর হচ্ছে 10-এর দাগের প্রবলেম। দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2, ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত কত? ঠিক আছে, তাহলে চোঙের উচ্চতার অনুপাত আর ভূমির পরিধির অনুপাত দেওয়া আছে, আয়তনের অনুপাত চাইছে। তাহলে প্রথমে আমি ধরে নিলাম যে অনুপাতটা থেকে দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা যথাক্রমে h1 h2 একক, আর ভূমির ব্যাসার্ধকে ধরলাম r1 r2 একক। তাহলে আমরা h1 h2 h2 এটাকে লিখতে পারবো 1:2 এবং 2 পাই r1 2 পাই r2, মানে ভূমির পরিধির যে অনুপাত সেটাকে লিখতে পারবো 3:4। তো সেখান থেকে আমরা বলতে পারবো r1 r2টা কত, 3:4। এবার প্রথম চোঙটার আয়তন, চোঙের আয়তনের ফর্মুলা যদি আমরা লাগাই v সমান পাই r স্কোয়ার h, তাহলে এখানে v1টা দিলাম কত, পাই r 1 স্কোয়ার h1, কারণ r1 আর h1 ধরেছিলাম প্রথম চোঙের ক্ষেত্রে। জাস্ট মানগুলো এবার আমি পুট করছি, যে r1 এর জায়গায় 3 আর h1 এর জায়গায় 1, তাহলে পাচ্ছি কত, 9 পাই ঘন একক। ঠিক আছে, মানটা ক্যালকুলেট করে পাচ্ছি 9 পাই ঘন একক। দ্বিতীয় চোঙের বেলাও একই রকম, আমরা আয়তনটা পাবো কত, পাই r2 স্কোয়ার h2, মানে পাই 4 হোল স্কোয়ার ইন্টু 2, তাহলে 4 স্কোয়ার 16 আর 2 32 পাই ঘন একক। তাহলে চোঙ দুটির আয়তনের অনুপাত কত হবে, 9 পাই 32 পাই, পাই উঠে গেল 9:32, তাহলে তাদের আয়তনের অনুপাত হলো কত, 9:32। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এর পরের যে কোশ্চেনটা সেটা হচ্ছে কি, একটি গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়? এটা একদম তোমাদের বইয়ের অঙ্ক, আগেরগুলো কিছু কিছু তোমাদের বইয়ের অঙ্ক ছিল, এটা একদম বইয়ের অঙ্ক। এটা কী করতে হবে না, প্রথমে গোলকের ব্যাসার্ধকে r1 ধরলাম, r1 একক, তাহলে বক্রতলের ক্ষেত্রফল s1 দিয়ে ডিনোট করলাম, s1টা কত হবে, s1টা হবে 4 পাই r1 স্কোয়ার বর্গ একক। এবার গোলকের ব্যাসার্ধ যদি 50% বৃদ্ধি করা হয়, তাহলে এটা বেড়ে যাবে r1টা, এটা r2 দিয়ে যদি ডিনোট করি, তাহলে r2 সমান হয়ে যাবে r1 প্লাস r1 ইন্টু 50/100। এখান থেকে পেলাম r1 প্লাস r1/2, মানে 3r1/2 ঘন একক, 3r1/2 একক। ওকে, এবার এখন বক্রতলের ক্ষেত্রফল কত হবে, s2টা 4 পাই r2 স্কোয়ার। তো এখানে আমি জাস্ট মানটা বসালাম, তাহলে পেলাম 9 পাই r1 স্কোয়ার। তাহলে প্রথমে বক্রতলের ক্ষেত্রফল ছিল 4 পাই r1 স্কোয়ার, এখন আমরা বক্রতলের ক্ষেত্রফল পেলাম 9 পাই r1 স্কোয়ার। তাহলে বৃদ্ধি পাচ্ছে কত, s2 মাইনাস s1, 9 পাই r1 স্কোয়ার মাইনাস 4 পাই r1 স্কোয়ার করে আমরা পাচ্ছি 5 পাই r1 স্কোয়ার। তাহলে শতকরা বৃদ্ধি হচ্ছে কত, 5 পাই r1 স্কোয়ার বাই আগে যেটা ছিল মানে প্রাথমিক অবস্থায় 4 পাই r1 স্কোয়ার ইন্টু 100। এখান থেকে আমরা কাটাকাটি করে পাচ্ছি 125। ঠিক আছে, তো বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হবে, 125% বৃদ্ধি পাবে। নেক্সট কোশ্চেন, 2 নম্বরের লাস্ট কোশ্চেন যেটা আছে, যে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি, ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল কত? তাহলে ঘনকের প্রথমে আমরা একটা বাহুকে ধরে নিলাম এ একক, তাহলে কর্ণের সূত্র কি জানি, √3 ইন্টু বাহু মানে √3a, সেটা বলে দেওয়া আছে 4√3 কর্ণের দৈর্ঘ্য। তাহলে প্রশ্নে যে √3a সমান 4√3, √3 ক্যান্সেল হয়ে গেলে a সমান পেয়ে গেলাম 4 সেমি। আর সমগ্রতলের ক্ষেত্রফল চাইছে, সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র 6a স্কোয়ার বর্গ একক, এর মানটা পুট করে দিলাম 4, তাহলে 6 ইন্টু 4 স্কোয়ার বর্গ সেমি, তাহলে 6 ইন্টু 16 মানে 96 বর্গ সেমি। তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কত পেয়ে গেলাম, 96 বর্গ সেমি। ঠিক আছে, তাহলে এইগুলো ছিল 2 নম্বরের কোশ্চেন। আশা করি 2 নম্বরের কোশ্চেনগুলো তোমরা সব বুঝতে পেরেছো এবং তোমরা কোশ্চেনগুলো সব সঠিক অ্যান্সার করে এসেছো।
এবার আমি নেক্সট দাগে যাচ্ছি। 5-এর দাগে যেগুলো আছে পাটিগণিতের কোয়েশ্চেন আছে, লং কোয়েশ্চেন 5 নাম্বার করে, যে কোনো দুটো প্রশ্নের উত্তর দিতে হবে। 3টে কোয়েশ্চেন আছে টোটাল। ফার্স্ট কোয়েশ্চেনটা কী আছে, কোনো মূলধনের একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরের সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সুদের হার নির্ণয় করো। তাহলে এখানে বলে দেওয়া আছে যে বার্ষিক শতকরা সরল সুদের হার একই, আর মূলধনের জাস্ট সময়টা যখন চেঞ্জ হচ্ছে তখন স্ববৃদ্ধিমূলটা চেঞ্জ হচ্ছে, সময়ের রেসপেক্টে দুবার যেটা চেঞ্জ হচ্ছে সেটা দেওয়া আছে। তার মূলধন আর বার্ষিক শতকরা সরল সুদের হারটা চেয়েছে। দেখো প্রথমে যেটা বলে দেওয়া আছে যে 7 বছরের সুদে আসলে 7,100 টাকা হচ্ছে, তার মানে কি না মূলধন প্লাস 7 বছরের সুদ, সরল সুদের ক্ষেত্রে কি হয় মূলধনটা তো অপরিবর্তিত থাকে, তাহলে মূলধন প্লাস 7 বছরের সুদ সেটা হচ্ছে 7,100 টাকা। আবার একই রকম মূলধন প্লাস 4 বছরের সুদ, এটা কি করতে পারি 6,200 টাকা, কারণ 4 বছরের সুদে আসলে হয়েছে 6,200 টাকা। তাহলে এই দুটোকে যদি আমি বিয়োগ করি তাহলে মূলধনটা আমার কেটে গেল, আর 7 বছরের সুদ মাইনাস 4 বছরের সুদ মানে 3 বছরের সুদ হচ্ছে কত 7,100 মাইনাস 6,200 করে 900 টাকা। 3 বছরের সুদটা পাচ্ছি 900 টাকা। তাহলে 1 বছরের সুদ হবে কত 900/3, 300 টাকা। তাহলে 1 বছরের সুদ যদি 300 টাকা হয়, 7 বছরের সুদ হবে কত 300 × 7, 2,100 টাকা। তাহলে মূলধন প্লাস 7 বছরের সুদ হচ্ছে 7,100 টাকা, যেখানে 7 বছরের সুদটা হচ্ছে 2,100 টাকা। তাহলে মূলধনটা কত হবে 7,100 মাইনাস 2,100 টাকা, মানে এখান থেকে পাচ্ছি 5,000 টাকা। মানে 7 বছরের এই যে তোমার সুদ আর মূলধন, এখান থেকে যদি আমি 7 বছরের সুদটাকে বাদই দিয়ে দিই তাহলে কি পেয়ে যাবো, মূলধনটা পেয়ে যাবো, মানে আসল পেয়ে যাবো। তাহলে আসলটা আমরা 5,000 টাকা পেয়ে যাচ্ছি। তাহলে আসল দেখো এখন পিটা 5,000 টাকা হয়ে গেল। আচ্ছা সুদটা তো 300 টাকা কেন লিখলাম না, 1 বছরের সুদ যেহেতু আমি 300 টাকা পে করেছি তাহলে সুদটা 300 টাকা লিখলাম। আর সময়টা তো 1 বছর লিখতে হবে, কারণ 300 টাকা যেহেতু সুদ লিখেছি। তাহলে 3টে জিনিস জানা আছে, PIT জানা আছে, তাহলে আর বের করতে হবে সরল সুদের হার। আর সমান কত, সূত্রটা হচ্ছে 100I/PT, মানগুলো বসিয়ে কাটাকাটি করে অ্যান্সারটা পেলাম 6। তাহলে মূলধনটা 5,000 টাকা আর বার্ষিক শতকরা সরল সুদের হারটা হচ্ছে 6%। কোশ্চেনটা একদম সহজ ছিল, এটা একদম বইয়েরই অঙ্ক ছিল। তো আশা করি বুঝতে পেরেছো সবাই, এবং কোশ্চেনটা একদম সঠিক অ্যান্সার তোমরা করে এসেছো। নেক্সট কোশ্চেন কী আছে না, 3 জন বন্ধু যথাক্রমে 8,000 টাকা, 10,000 টাকা এবং 12,000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে একটি ব্যবসা শুরু করেন। বছরের শেষে তারা দেখলেন 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিয়ে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে। এটা একদম ইজি অঙ্ক। তো এটা প্রথমে কি করতে হবে না, প্রথমে আমি যে 3 জনে যে মূলধনটা নিয়ে ব্যবসা শুরু করেছিল তাদের মূলধনের অনুপাতটা প্রথমে আমি বের করে নিয়েছি, 8,000, 10,000 আর 12,000। এখান থেকে জাস্ট কাটাকাটি করে বা ছোটো করে 4:5:6 পাচ্ছি। তাহলে এখান থেকে প্রথম বন্ধুর মূলধনের আনুপাতিক ভাগারটা কত হচ্ছে না, প্রথম 4/, মোট অনুপাতটা, ঠিক আছে। তাহলে 4/4 + 5 + 6, এখান থেকে পাচ্ছি কত 4/15। দ্বিতীয় বন্ধুর কত পাচ্ছি একই রকম 5/15, তৃতীয় বন্ধু 6/15। আর মোট লাভ বলে দেওয়া আছে কত 13,400 টাকা, ঠিক আছে। এবার ব্যাংকের কিস্তি তারা কত টাকা শোধ করেছে 5,000 টাকা। তাহলে বাকি লাভটা কত থাকবে তাদের কাছে, 13,400 মাইনাস 5,000, মানে মাইনাস করে কত পেলাম 8,400 টাকা, ঠিক আছে। তো এবার কি করতে হবে, 3 জন বন্ধুর লভ্যাংশ বের করতে হবে। তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশ কত হবে না, ওই যে মোট লাভটা এখনো পড়ে আছে সেটা কিন্তু তার আনুপাতিক ভাগে, মানে 8,400 × 4/15, কাটাকাটি করে পাচ্ছি 2,240 টাকা। দ্বিতীয় বন্ধুর একই রকম 8,400 × 5/15, তৃতীয় বন্ধুরও 8,400 × 6/15, সেম প্রসেসেই হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে জাস্ট কাটাকাটি করে অ্যান্সারগুলো পেয়ে গেলাম। আর লভ্যাংশ থেকে প্রথম বন্ধু 2,240 টাকা, দ্বিতীয় বন্ধু 2,500 টাকা, 800 টাকা এবং তৃতীয় বন্ধু 3,360 টাকা পাবে, ঠিক আছে। এই কোশ্চেনটা একদম ইজি ছিল। এরপরে নেক্সট কী আছে, পাটিগণিতের দাগটা না, 20,000 টাকার বার্ষিক 5% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত হবে। এটা একদমই সহজ অঙ্ক। এবারে
পাটিগণিতের তোমাদের যে বড় বড় অঙ্কগুলো এসেছিলো ভাষার অঙ্ক, একদম কিন্তু সব সহজ সহজ অঙ্ক। যদিও প্রতি বছর সহজ সহজেই আসে, কিন্তু এবছর কোশ্চেনের লেভেলটা কিন্তু এই দাগে একদম ইজি ছিল। ঠিক আছে, সমস্ত স্টুডেন্টরাই আমাকে বলেছে যে পাটিগণিতের দাগটা থেকে তারা একদম ফুল মার্কস করে এসেছে এবং একদম ইজি কোশ্চেন ছিল, জাস্ট ফর্মুলা লাগিয়েই যে প্রবলেমগুলো করা যেত। এই অঙ্কটা কীভাবে করবেন না, দুটো সুদের মধ্যে পার্থক্য চেয়েছে। ঠিক আছে, তো এক্ষেত্রে আসল মানে পি 20,000 টাকা, 8টা 5% সুদের হার, সময়টা হচ্ছে 2 বছর, এগুলো লিখেছি আমি। ঠিক আছে, তো এরপর সমূল চক্রবৃদ্ধি জাস্ট ফর্মুলাটা লাগালাম, কারণ চক্রবৃদ্ধি সূত্র আর ডাইরেক্ট বের করা যায় না, সমূল চক্রবৃদ্ধি থেকে বের করতে হয়। তো ফর্মুলাটার মানগুলো বসিয়ে সেখান থেকে সমূল চক্রবৃদ্ধি পেলাম 22,050 টাকা। ফর্মুলাটা তো জানো তোমরা, অনেকগুলো অঙ্ক করেছি এর আগে, পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n, পাচ্ছি 22,050 টাকা। তো চক্রবৃদ্ধির সূত্রটা হবে কত, 22,050 মাইনাস 20,000 টাকা, তো এখান থেকে পাচ্ছি 2,050 টাকা। আর সরল সুদের ফর্মুলাটা লাগালে কত পাবো না, সরল সুদ মানে PRT/100, এখানে মানগুলো বসিয়ে পাচ্ছি কত, 2,000 টাকা সরল করে। তাহলে এদের মধ্যে অন্তর কত হবে, 2,050 মাইনাস 2,000 টাকা মানে 50 টাকা। তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য হবে 50 টাকা। ঠিক আছে, একদম সহজ অঙ্ক ছিল এটা। তো পাটিগণিতের দাগে এই 3টে কোশ্চেন ছিল, দুটো যেখানে করতে হতো 5 নাম্বার করে, মোট 10 নাম্বার, এটা তোমাদের হয়ে গেল। এবার নেক্সট দাগ কী আছে, 6-এর দাগে না, এখানে যে কোনো দুটো প্রশ্নের উত্তর করতে হবে। এটা হচ্ছে তোমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের দাগ। ঠিক আছে, 3টে কোশ্চেন আছে, দুটো করতে হবে। প্রথমে যেটা দিয়েছে সেটা হচ্ছে একটা সমাধান দিয়েছে, দ্বিঘাত সমীকরণের সমাধান। মানে কী দিয়েছে, 1/, এখানে অ্যাকচুয়ালি লেখাটা উচিত ছিল যে সমাধান করো বলে, কিন্তু জাস্ট যেখানে যেহেতু বলেছে দুটি প্রশ্নের সমাধান করো, এটা হয়তো এই জন্য লিখে নিয়ে এখানে। আচ্ছা, যাই হোক, সমীকরণটা কী দেওয়া আছে না, 1/a + b + x = 1/a + 1/b = 1/a + 1/b + 1/x, যেখানে xটা হচ্ছে not = 0 অ্যান্ড মাইনাস অফ a + b। আচ্ছা, এখানে আমি আমার ভিডিওতে আমি বলেছিলাম, প্রিভিয়াস ভিডিওগুলোতে, যে এটা লেখার কারণটা কি, সিগনিফিকেন্সটা কি না, এক্সের মানটা, এটা দেখে ঘাবড়ে গেলে হবে না। এটা দেখবে তোমার ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে এটা দেখতে পাবে, যেখানে নিচে অ্যাকচুয়ালি যে ভেরিয়েবলটা থাকে, যদি থাকে তাহলে এইটা তোমরা দেখতে পাবে। এক্সটা লিখেছে এখানে 0 হবে না, কারণ 1/0 হলে এটা আনডিফাইন্ড হয়ে যায়। তো এই জন্য এখানে লেখা আছে এক্সটা নট ইকুয়াল টু 0 অ্যান্ড এক্সটা মাইনাস অফ a + b। কেন এক্সের জায়গায় যদি মাইনাস অফ a + b বসাই, তাহলে এইখানে বাম দিকটা 1/0 মানে এটা আনডিফাইন্ড হয়ে যাবে। এই কারণে এক্সের মানটা এই দুটো হবে না, এটা প্রথমেই বলে দেওয়া আছে। এটা কিন্তু অঙ্কে কোনো ভূমিকা নেই, এটা জাস্ট সমীকরণটাকে একটা মানে ভালো রূপ দেওয়ার জন্য বা সঠিক রূপ দেওয়ার জন্যই এটা প্রথমে লিখে দেওয়া আছে। তো এই কোশ্চেনটা আমরা কীভাবে সলভ করবো না, প্রথমে এই যে 1/x আছে, এটাকে বাম দিকে নিয়ে চলে এলাম, তাহলে হলো কি 1/a + b + x - 1/x = 1/a + 1/b। জাস্ট আমরা লসাগু করলাম, লসাগু করে উপরে দেখলাম মাইনাস কমন গেলে এদিকে a + b, আর এদিকে তো a + b হবে, a + b কেটে গেল, -1 কোনাকুনি গুণ করলাম, করে সবগুলোকে একধারে নিয়ে এলাম। কী হলো না, আলটিমেট x² + ax + bx + ab = 0। এখান থেকে আমরা কী করলাম, প্রথম দুটো থেকে x কমন নিলাম, x × x + a, দ্বিতীয় দুটো থেকে b কমন নিলাম, তাহলে b × x + a = 0, থেকে x + a x + b = 0। তাহলে হয় x + a = 0, নতুবা x + b = 0। এখান থেকে x এর মানটা -a বা x এর মানটা -b পেলাম। তাহলে সমাধানটা হয়ে গেল x = -a ও x = -b। ঠিক আছে, একদম এটা সহজ একটা সমাধান দিয়েছিল। আবার বলছি যে তোমাদের যদি কারো অ্যান্সার শিটটা PDF তোমরা যদি কেউ পেতে চাও, ঠিক আছে, তাহলে আমার সঙ্গে মেলে যোগাযোগ করবে। ডিসক্রিপশানে আমার মেল ID দেওয়া আছে, মেলে আমাকে মেল করে দেবে যে অ্যান্সার শিটটা দরকার। তোমাদের মেলের মাধ্যমে পুরো কোশ্চেন পেপার এবং অ্যান্সার শিটটা সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করে দেবো। ঠিক আছে, এরপর নেক্সট যে কোশ্চেনটা আছে দ্বিঘাত সমীকরণের, যে সমীকরণের বীজদ্বয় -4,3 হলে দ্বিঘাত সমীকরণটি নির্ণয় করো। এটা একদম একটা সহজ অঙ্ক দেওয়া ছিল এবছর, যে সমীকরণের বীজদ্বয় -4,3 হলে দ্বিঘাত সমীকরণটি কী হবে। ডাইরেক্ট আমরা লিখে দিতে পারবো x - of -4 × x - of 3 = 0।
এখান থেকে আলটিমেট পাচ্ছি তাহলে এক্স প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস থ্রি ইজিক্যাল টু জিরো। জাস্ট গুণ করে যেটা পাচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু ইজিক্যাল টু জিরো, এটাই হচ্ছে লিনিয়ার দ্বিঘাত সমীকরণ, যেটা আমার অ্যান্সারটা চেয়েছি। নেক্সট কোশ্চেন কী আছে না, এম প্লাস ওয়ান বাই এম এর মানটা দেওয়া আছে √3, তাহলে আমাকে বের করতে বলেছে দুটো মান, এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার আর এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউবের সরলতম মান, এটা আমাকে বের করতে বলেছে। ঠিক আছে, তো প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখেছি যে এম প্লাস ওয়ান বাই এম ইজিক্যাল টু √3, তাহলে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ারটা কত হবে, ফর্মুলাটা লিখলাম এম প্লাস ওয়ান বাই এম হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এম ইন্টু ওয়ান বাই এম, এম কেটে গেল, তাহলে আলটিমেট পেলাম এম প্লাস ওয়ান বাই এম হোল স্কোয়ার মাইনাস টু √3 হোল স্কোয়ার মাইনাস টু, 3 মাইনাস টু করে কত পেলাম 1 পেলাম, তাহলে এটা একটা অ্যান্সার হয়ে গেল। সেকেন্ডটাকে আমি কী বলেছি এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউবের মান, এর ফর্মুলাটা লিখলাম কত এম প্লাস ওয়ান বাই এম এর হোল কিউব মাইনাস 3m ইন্টু ওয়ান বাই এম ইন্টু এম প্লাস এম, এম কেটে গেল, তাহলে এখানে পেলাম √3 হোল কিউব মাইনাস 3√3 হোল কিউব মানে 3√3 মাইনাস 3√3, আর এখানে আছে কত মাইনাস 3√3, তাহলে 3√3 মাইনাস 3√3 কাটাকাটি হয়ে কত হয়ে গেল 0 হয়ে গেল। তাহলে এটাও একদম সহজ অঙ্ক যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ কিউব প্লাস বি কিউব এই দুটো ফর্মুলা মনে রাখলে তোমরা কিন্তু অঙ্কটা নিজেরাই সলভ করে ফেলতে পারতে। ঠিক আছে, এরপরে যে দাগটা আছে 7 দাগ, যেখানে হচ্ছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে বলেছে, সরলতম মান নির্ণয় করতে বলেছে বলে একটা দ্বিঘাতকরণীর অঙ্ক দেওয়া আছে। তো দ্বিঘাতকরণীর অঙ্কগুলো কীরকম করতে হয় না, এখানে দেখো পুরোটাই একটা লাইনে তোমরা করতে পারতে একসঙ্গে, কিন্তু আলাদা আলাদা করাটাই বেটার, কারণ যেহেতু কাজগুলো খুব মনোযোগ দিয়ে করতে হয়। তাহলে অঙ্কটাকে প্রথমে আমি যে তিনটে রাশি আছে, তিনটে রাশিকে আমরা আলাদা আলাদা করে ভেঙে নিয়েছি। ওকে, তাহলে এখানে প্রথম রাশিটা লিখেছি কি আছে √5 বাই √3 প্লাস √2, তাহলে এখানে আমি উপর নিচে √3 মাইনাস √2 দিয়ে গুণ করেছি। তো নিচে দেখো মানে অ্যাকচুয়ালি করছি কি না হরের করণ নিরসন করছি। ঠিক আছে, তাহলে নিচে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার √3 হোল স্কোয়ার মাইনাস √2 হোল স্কোয়ার মানে 3 মাইনাস 2 মানে 1, আর উপরে একটা গুণের কথা হচ্ছে √15 মাইনাস √10, তাহলে আলটিমেট পাচ্ছি কত √15 মাইনাস √10। দ্বিতীয় রাশিটা কত আছে না 3√3 বাই √2 প্লাস √5, এখানে উপর নিচে √2 মাইনাস √5 দিয়ে গুণ করলাম, তাহলে হলো কত নিচে না √2 স্কোয়ার মাইনাস √5 স্কোয়ার, তাহলে 2 মাইনাস 5 করে হচ্ছে -3, তাহলে 3 আর নিচের -3 কেটে যাবে, তাহলে আলটিমেট কত পাচ্ছি √6 বাই √5 √6 মাইনাস √15 বাই -1 মানে -1 দিয়ে গুণ করলে এটা পাচ্ছি √15 মাইনাস √6। তৃতীয় রাশিটা একই রকম 2√2 বাই √3 প্লাস √5 আছে, তাহলে এর কোঅর্ডিনেশন করার জন্য √3 মাইনাস √5 দিয়ে উপর নিচে গুণ করব, তাহলে নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পাচ্ছি 3 মাইনাস 5 হচ্ছে, উপরে গুণ করে 2 ইন্টু √6 মাইনাস √10 হচ্ছে, 2 কেটে এটা আলটিমেট -1 নিচে, তাহলে পাচ্ছি কত √10 মাইনাস √6। এবার যে রাশিটা কোশ্চেনে দেওয়া ছিল যার সরল মান নির্ণয় করতে বলেছে সেটা তুলে আলাদা আলাদা করে যে তিনটে রাশির মান পেয়েছি ব্র্যাকেট ইউজ করে তিনটে রাশির মান লিখলাম, এবং তারপরে জাস্ট ব্র্যাকেটগুলো তুললাম, সাইনগুলো চেঞ্জ করলাম যেখানে যেখানে করে, তারপর দেখলাম সব কেটে কাটাকাটি হয়ে গেল, অ্যান্সারটা হলো 0, তাহলে নির্ণয় সরল মানটা হবে 0। এরপরে দেখো যে কোশ্চেনটা আছে এটা একটা দ্বিঘাতকরণের আবার একটা অঙ্ক আছে যে a = √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 এবং ab = 1 হলে a বাই b প্লাস b বাই এর মান কত। তাহলে প্রথমে আমি কি করলাম না ab = 1 থেকে আমি বের করলাম b হচ্ছে 1 বাই a, তাহলে 1 বাই a যদি b এর মান হয় তাহলে এটাকে উল্টে দিলেই b এর মানটা পাই যাবো, মানে এটাকে উল্টালে কত পাবো আলটিমেট √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1। এবার আমি কি করলাম না আমাকে বের করতে বলেছে a বাই b প্লাস b বাই এর মান, কিন্তু আমি ইচ্ছে করেই বের করবো a প্লাস b এর মান, কেন সেটা বলছি একটু পরে। তো a প্লাস b এর মান যখন বের করলাম তখন হচ্ছে কত √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 প্লাস √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1, জাস্ট যোগ করলাম যেমন যোগ হয় ভগ্নাংশের। তো আলটিমেট যোগটা আমি আর বলছি না, স্কোয়ারটা ভেঙে তো যোগফলটা পাচ্ছে আলটিমেট 3। ওকে, এরপর যেটা আছে a বাই b প্লাস b বাই এর মানটা আমাকে বের করতে বলেছে।
দেখো এখানে আমি এটাকে যদি সরল করি, নিচে এ বি হচ্ছে আর নিচে উপরে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেখানে আমি এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস টু এর ফর্মুলাটা লাগাতে পারবো। তাহলে এ বিটা আমার যেহেতু জানা আছে, তাহলে আমি সহজেই যদি এ প্লাস বির মানটা আগে থেকে বের করে নিই, তাহলে আমি এই মানটা অ্যাকচুয়ালি তাড়াতাড়ি বের করতে পারবো। তাহলে এ প্লাস বির মানটা তো আমি আগে থেকে বের করে নিয়েছি, এই কারণে এ প্লাস বির মানটা আমরা আগে বের করা। এ প্লাস বির মানটা এবার বসিয়ে দিয়েছি 3, তাহলে এটা হয়ে যাচ্ছে 3 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1, নিচে হচ্ছে এ বির মানটা কত 1, 3 স্কোয়ার মানে 9, 9 মাইনাস 2 বাই 1, 7 বাই 1 7, 7টা হচ্ছে আলটিমেট অ্যান্সার। তো অঙ্কটা এই অঙ্কটাও খুব সহজ অঙ্ক ছিল, আর তোমরা যদি এটা থেকেও এগাতে তাহলে কোনো অসুবিধা ছিল না। তাহলে সেই পরে এ প্লাস বির মানটা তোমাদের বেরই করতে হতো, সেটাকে আমি আগেই বের করে রেখেছিলাম। ঠিক আছে, তো নেক্সট যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে একটা ভেদের অঙ্ক আছে। কি আছে, 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন তা নির্ণয় করতে বলেছে। এটা একটা ভেদের অঙ্ক, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা ঐকিক নিয়মে বা সমানুপাতের সাহায্যে করতে শিখেছি, কিন্তু এখানে ভেদ তত্ত্ব প্রয়োগ করে নির্ণয় করতে হবে। যেহেতু কোশ্চেনে উল্লেখ করে দেওয়া আছে, আমাদের সিলেবাসেও ছিল, ভেদ বলে চ্যাপ্টারটা ছিল। অ্যাকচুয়ালি একই জিনিস, ভেদ আর সমানুপাত, ব্যস্ত ভেদ, সরল ভেদ সব একই জিনিস আলটিমেট দেখতে গেলে। তো প্রথমে কি করলাম, কৃষক সংখ্যাকে এফ ধরলাম, দিন সংখ্যাকে ডি ধরলাম, জমির পরিমাণকে এল ধরে নিলাম। তো এটা ধরার পিছনে কোনো লজিক যদি বলো, তাহলে জাস্ট কৃষককে আমরা যেহেতু ফার্মার বলি, তো ফার্স্ট লেটার দিয়েই সবগুলো লিখছি, যে ডে ডি আর জমির পরিমাণ ল্যান্ডের এল, এফ ডি আর এল এইভাবেই লেখা হয়েছে। তো এবার অ্যাকচুয়ালি এখানে কারকে বের করতে বলেছে না, বের করতে বলেছে যে কত দিনে, তাহলে দিন সংখ্যার সঙ্গে বাকি যেগুলো আছে কৃষক সংখ্যা আর জমির পরিমাণ, এদের সম্পর্কটা বের করতে হবে। তাহলে দিন সংখ্যার সঙ্গে কৃষক সংখ্যা ব্যস্ত ভেদে আছে, এটা আমরা জানি। কারণ কি না, দিন সংখ্যা যদি বাড়াই, মানে বেশি দিন ধরে যদি চাষ করতে হয়, তাহলে কৃষকের পরিমাণ কম হলেও হবে। আবার দিন সংখ্যা যদি আমরা কমাই, তাহলে কৃষক কিন্তু আমাদের বেশি লাগবে। তাহলে ব্যস্ত ভেদে আছে, তাহলে ব্যস্ত ভেদে থাকে, তাহলে ডি প্রপোর্শনাল টু 1/a, এটাকে আমরা 1 নম্বর দিয়ে রাখলাম। আবার দিন সংখ্যার সঙ্গে জমির পরিমাণ সরল ভেদে আছে। কেন না, যদি বেশি দিন ধরে আমরা চাষ করতে চাই, তাহলে বেশি পরিমাণ জমিতে চাষ করতে পারবো, আর কম দিনে কম পরিমাণ জমি, তাহলে সেহেতু সরল ভেদে আছে, তাহলে এটা হবে ডি প্রপোর্শনাল টু এল। তাহলে এটাকে আমরা 2 নম্বর দিলাম। এবার যৌগিক ভেদের শর্তানুসারে 1 নম্বর ও 2 নম্বর থেকে কি বলতে পারবো না, ডি প্রপোর্শনাল টু এল বাই এফ, এখান থেকে বলতে পারবো ডি ইজিক্যাল টু কে ইন্টু এল বাই এফ। এটা হচ্ছে অশূন্য ভেদ রূপ। এবার 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করে, মানে এফ এর মানটা 15, ডির মানটা 5 আর এল এর মানটা 18, এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, এখানে যদি মানগুলো বসাই, তাহলে কি পাবো না, 5 ইজিক্যাল টু ডি ইজিক্যাল টু কে ইন্টু এল বাই এফ, তাহলে এখান থেকে পাবো 5 ইজিক্যাল টু কে ইন্টু 18/15। ওখান থেকে সলভ করে আমি কে এর মানটা পেয়ে যাবো কত, 25/6। আবার বলে দিয়েছে যে তাহলে কে এর মানটা যেহেতু 25/6 পেলাম, তাহলে ডির মানটা এবার কত পেয়ে যাবো না, ডির মানটা ছিল কে ইন্টু এল বাই এফ, তাহলে 25/6 ইন্টু এল বাই এফ ডির মানটা। এবার এখানে এল আর এফ এর মান দেওয়া আছে, ডির মান চাইছে, বলছে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিন করবে, মানে এফ এর মান 10 আর এল এর মান কত 12। তো এখানে কি করলাম, এই যে ডি ইজিক্যাল টু 25/6 ইন্টু এল বাই এফ আছে, এখানে এল এর জায়গায় 12 আর এফ এর জায়গায় 10 বসিয়ে দিলাম, কাটাকাটি করে আলটিমেট ডি এর মানটা পেলাম কত 5। তাহলে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবে না, 10 জন কৃষক 12 বিঘা জমি 5 দিনে চাষ করতে পারবে। 5 দিনটা হচ্ছে রিকোয়ার্ড অ্যান্সার। তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। আমি আবার বলছি, যদি তোমাদের অঙ্কগুলো আমি একটু ফাস্ট বলছি, নাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। যদি তোমাদের অঙ্কগুলো সলিউশন দরকার হয় পিডিএফ আকারে, আমি তোমাদের এগুলো প্রোভাইড করতে পারি। তার জন্য তোমাদের বেশি কিছু করতে হবে না, ডিসক্রিপশন বক্সে আমার মেল আইডি দেওয়া আছে, আমাকে একটা শুধু মেল করে আমাকে ইনফর্ম করে দিও, আমি তোমাদের কোশ্চেন পেপার এবং অ্যান্সার শিট পুরো পিডিএফ আকারে প্রোভাইড করে দেবো একদম বিনামূল্যে, যার জন্য তোমাদের কোনো চার্জ দিতে হবে না। তোমরা যদি ভিডিও থেকে উপকৃত হও, তাহলে এরকম আরও নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দিও, যাতে করে তারাও এই ভিডিওটির বেনিফিট পেতে পারে এবং
তোমাদের সাপোর্টই আমাকে আরও এরকম নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে এবং আমার এত কষ্ট করে অ্যান্সার বানানো এবং তা আপলোড করা, এতে যদি তোমাদের বিন্দুমাত্র উপকার হয় তাহলে আমি মনে করবো যে আমার পরিশ্রমটা সত্যিই সার্থক হয়েছে। তো তোমাদের সাপোর্টটা খুব দরকার। আশা করি তোমরা এইভাবেই সাপোর্ট করে যাবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। এরপর দেখো 8 দাগে যেটা আছে না, এটা অনুপাত সমানুপাতের দাগ। এখানে দুটো কোশ্চেন আছে, যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে বলেছে। ফার্স্ট কোশ্চেনটা আছে যদি A:B=B:C হয় তবে প্রমাণ করতে বলেছে। এটা মানে এখানে অ্যাকচুয়ালি ABCটা ক্রমিক সমানুপাতিক, এটা বলে দেওয়া আছে। তো এটা একদম একটা ইজি প্রবলেম। এই অনুপাত থেকে আমি বাই আকারে লিখতে পারি এটাকে, তাহলে A/B=B/C=K। এখান থেকে আমি আলাদা আলাদা করে বললাম A/B=K আর B/C=K, মানে A সমান B কে, B সমান C কে। এবার এই যে B সমান C কে এর মানটা এবার এখানে বসিয়ে দিলাম B থেকে, তাহলে এটা A সমান হয়ে গেল C K × K, মানে C K স্কোয়ার। ঠিক আছে, এইবার বাম পক্ষ মানে যেটা সমান 1 প্রমাণ করতে বলেছে, বাম পক্ষটা সেটা তুললাম। সেটা হচ্ছে কী আছে না, ABC × A+B+C এর হোল কিউব হোল ডিভাইডেড বাই AB + BC + C এর হোল কিউব। এখানে এবার শুধু এবির মানটা বসিয়ে দিতে হবে, সির মান তো সি আছে, এবির মানটা শুধু বসিয়ে দিতে হবে। এ মানে C K স্কোয়ার, বি মানে C K। যেখানে এখানে এবি আছে সব মানগুলো বসিয়ে দেবো, বসিয়ে এটা জাস্ট সরল করবো, কমন টমন নিয়ে সরল করে 1 অ্যান্সারটা আমরা পেয়ে যাবো। সরলটা আর দেখাচ্ছি না, জাস্ট এটা গুণ করা হচ্ছে, ভিতর থেকে কিছু কমন নেওয়া হচ্ছে। শুধু খেয়াল রাখতে হবে কি, যে জিনিসটা আমি বলে দিচ্ছি, দেখো ভিতর থেকে কি কমন যাবে না, এখানে উপরে C কমন যাবে, কিন্তু বেরোবে যখন এটা কিন্তু C³ হয়ে বেরোবে। কেন না, এটার ভিতরেটার হোল কিউব হয়েছিল, তাহলে যখন বেরোবে C³ হয়ে বেরোবে। এই জায়গাটা শুধু তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। এরপর জাস্ট গুণ করা হচ্ছে, করে আবার এই নিচেরটা থেকে একই রকমভাবে কমন নিয়ে বের করা হচ্ছে, কাটাকাটি করে আলটিমেট অ্যান্সারটা কত আসছে না 1 আসছে। এটা ডান পক্ষে ছিল, তাহলে এটা আমার প্রমাণিত হয়ে গেল। নেক্সট যেটা আছে 2 দাগে না, A/1 - A + B/1 - B + C/1 - C = 1 হলে এই মানটা নির্ণয় করতে হচ্ছে 1/1 - A + 1/1 - B + 1/1 - C। এই অঙ্কটা করতে গেলে একটা টেকনিক তোমাদেরকে মনে রাখতে হবে, আর অঙ্কটা কিছু নেই। না হলে না কী করলাম না, বাম পক্ষে আর ডান প্রথমে যেটা দেওয়া আছে এটা তুললাম, যে A/1 - A + B/1 - B + C/1 - C = 1। এবার হচ্ছে বাম পক্ষে আর ডান পক্ষে আমি 3 অ্যাড করে দেবো। জাস্ট এই জায়গাটা তোমাদেরকে মনে রাখতে হবে, আর অঙ্কটায় কিছু নেই। 3 অ্যাড করলাম, তাহলে বাম দিকের সঙ্গে ডান দিকে হবে 1 + 3 4। এবার এই যে বাম দিকে 3 অ্যাড করলাম, 3টাকে এবার 3 ভাগে ভাগ করে দিলাম। প্রথমটার সঙ্গে 1 যোগ করলাম, দ্বিতীয়টার সঙ্গে 1 যোগ করলাম, তৃতীয়টার সঙ্গে 1 যোগ করলাম, এটা সমান 4। তাহলে প্রথমটার সঙ্গে যদি 1 যোগ করি তাহলে নিচে হবে 1 - A, উপরে হবে A + 1 - A। এটা কেটে গেল, একই রকম এখানে বিটা কেটে গেল, এখানে সিটা কেটে গেল। তাহলে যেটা আমাকে অ্যান্সারটা প্রমাণ করতে বলেছে বা যার মান নির্ণয় করতে বলেছে, প্রমাণ না, তাহলে 1/1 - A + 1/1 - B + 1/1 - C এর মানটা তাহলে 4 আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। ঠিক আছে, তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। অঙ্কটা একদম সহজ ছিল, শুধু ওই জায়গাটা তোমাদেরকে মনে রাখতে হবে যে দুপাশে মানে বাম পক্ষে আর ডান পক্ষে 3 যোগ করাটা। ঠিক আছে, তো এইগুলো ছিল বীজগণিতের দাগ। এরপরে 9 দাগে যেটা আছে এটা হচ্ছে উপপাদ্যের দাগ। না, প্রথম দুটো উপপাদ্য আছে, একটা করতে হয় 5 নম্বর। প্রথম উপপাদ্য কী আছে না, প্রমাণ করে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। ঠিক আছে, তো এটা আশা করি তোমরা সবাই করে এসেছো, তবু আমি একবার আলোচনা করে দিচ্ছি। আচ্ছা, উপপাদ্য লেখার সময় সবসময় সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, প্রামাণ্য বিষয়, যদি অঙ্কন থাকে অঙ্কন আর প্রমাণ, এই স্টেপগুলো করতে হবে। যদি পারো তো এগুলো আলাদা কালিতে লিখবে, পয়েন্টিংগুলো ব্লু বা ব্ল্যাক, আর অন্য কালিতে এমনি ভাষাগুলো লিখবে। ছবিটা ডান দিকে অবশ্যই আঁকবে, ছবিটা পেন্সিলে আঁকবে। আচ্ছা, জ্যামিতির ছবি সবসময় পেন্সিলে আঁকার চেষ্টা করবে। আমি শর্ট কোশ্চেনে যে জ্যামিতির প্রবলেমগুলো আলোচনা করেছিলাম পেনে এঁকে দিয়েছিলাম, পেনে আঁকলে শর্ট কোশ্চেনে জ্যামিতি কোনো সমস্যা নেই, কিন্তু তোমরা যতটা চেষ্টা করবে পেন্সিলে করার। ঠিক আছে, তো উপপাদ্য প্রয়োগ অবশ্যই তোমাদেরকে পেন্সিলে আঁকতেই হবে ছবিটা, আর সম্পাদ্য তো পেন্সিলে আঁকতেই হবে, সেটা আমি আর কিছু বলছি না আলাদা করে। তো এইভাবে তোমাদেরকে একটা উপপাদ্য লিখতে হবে। প্রথমে সাধারণ নির্বাচনে কোশ্চেনটাই লিখবে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এবার ছবিটা তোমরা আঁকবে না, এখানে ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ নিলাম,
প্রমাণ করতে হবে তাহলে বিপরীত কোণগুলো সম্পূরক মানে এবিসি প্লাস এডিসি, মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এটা দু সমকোণ। বিপরীত সম্পূরক মানে কি, দুটো কোণের যোগফলটা হবে 180 ডিগ্রি বা দু সমকোণ। তাহলে এবিসি এর বিপরীত এডিসি, তাহলে এই দুটোর যোগফল 180 ডিগ্রি। এবং আরেকটা প্রমাণ করতে হবে বিএডি মানে এই অ্যাঙ্গেলটা প্লাস বিসিডি এই অ্যাঙ্গেলটা, এই দুটোর যোগফল 180 ডিগ্রি, দুটো প্রমাণ করতে হবে। তো প্রমাণ করার জন্য আমি কী করলাম, প্রথমে এসি আর বিডি কর্ণ দুটো টানলাম, এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি অঙ্কন হলো, ঠিক আছে, অঙ্কন হলো। এবার প্রমাণ হচ্ছে কি, এডিবি, এখানে এডিবি আর এসিবি এই দুটো হচ্ছে এই দুটো হচ্ছে কোণ একই, এই এডিবি কোণ আর এসিবি কোণ হচ্ছে একই কোণ, মানে সমান কোণ। কেন সমান কোণ? কারণ এই দুটো কোণ হচ্ছে একই বৃত্তাংশস্থ কোণ, ঠিক আছে, একই বৃত্তাংশস্থ কোণটা হচ্ছে এডিবি আর এসিবি। কোন বৃত্তচাপের দ্বারা গঠিত? এবি বৃত্তচাপের দ্বারা গঠিত। ওকে, আচ্ছা, এবার হচ্ছে এখানে এই বিএসি আর বিডিসি এরাও হচ্ছে একই কোণ, বিএসি আর বিডিসি এরাও একই কোণ, এরা কোন বৃত্তচাপের দ্বারা গঠিত? বিসি বৃত্তচাপের দ্বারা গঠিত। তাহলে আবার এডিসি কোণটা মানে কি লিখতে পারি? দেখো এখানে এডিসি কোণ মানে কি, পুরো কোণটা মানে কি, এই কোণটা প্লাস এই কোণটা, মানে এডিবি প্লাস বিডিসি। এবার এডিবি মানেই তো এসিবি, আমি বের করে রাখছিলাম, তো এডিবি জায়গায় এসিবি লিখতে পারি। আবার বিডিসির জায়গায় বিডিসি মানে বিএসি, এটা লিখে রাখছিলাম, তাহলে বিএসি লিখতে পারি। তাহলে এডিসি সমান পেয়ে গেলাম এসিবি প্লাস বিএসি। এবার দুপাশে কী করলাম, আমি এবিসিকে যোগ করলাম। কেন না, দেখো এখানে এসিবি কোণটা হয়ে গেল, আবার আমার একই রকমভাবে বিএসি কোণটা হয়ে গেল। তাহলে এই ত্রিভুজের এই কোণটা আর এই কোণটা যদি হয়ে যায়, বাকি রইল শুধু এই কোণটা। তাহলে এবিসি কোণটাকে আমি দুপাশে যোগ করলাম, এদিকে আর এদিকে। তাহলে বাম পাশটা হয়ে গেল কত এখন, এডিসি প্লাস এবিসি, ঠিক আছে, আর ডান দিকটা হয়ে গেল এসিবি প্লাস বিএসসি প্লাস এবিসি, মানে এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা। আমরা জানি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে ডান দিকেরটা হচ্ছে 180 ডিগ্রি বা দু সমকোণ, আর বাম দিকেরটাও কত, দু সমকোণ, মানে এডিসি প্লাস এবিসি এটা হয়ে যাবে দু সমকোণ, ঠিক আছে। তাহলে যেটা আমাকে প্রথমে প্রমাণ করতে দিয়েছিল সেটা প্রমাণ হয়ে গেল। আবার একই রকম পুরো সেমভাবে, মানে এবার এই দুটো বৃত্তচাপ দিয়েছি, এবার বাকি দুটো বৃত্তচাপ নিয়ে সেমভাবে আমি আবার প্রমাণ করতে পারবো যে বিএডি প্লাস বিসিডিটা হচ্ছে দু সমকোণ। ওই জন্য এটা আর প্রমাণ করতে হবে না, এটা এরকম লিখে দিতে হবে যে অনুরূপভাবে প্রমাণ করতে পারি বিএডি প্লাস বিসিডি অ্যাঙ্গেলটা হচ্ছে দু সমকোণ, মানে প্রমাণ হয়ে গেল যে বৃত্তচ্ছেদ ত্রিভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, ঠিক আছে। এবার নেক্সট যে উপপাদ্যটা আছে না, প্রমাণ করা যে ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। এটা একদম বইয়ের কোশ্চেনটা, বইয়ের ফার্স্টের উপপাদ্যটা ছিল ক্লাস 10। তো এটা একদম ইজি একটা উপপাদ্য, সাধারণ নির্বাচনে ওটাই লিখলাম যে ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে এই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। তো প্রথমে আমরা একটা বৃত্ত আঁকলাম, ও কেন্দ্রীয় বৃত্ত, এর হচ্ছে এবিটা হচ্ছে ব্যাস নয় এরূপ একটা জ্যা, আর আমরা বৃত্তের কেন্দ্র ও থেকে এবি জ্যায়ের উপর ওডি একটা লম্ব আঁকলাম। আর প্রমাণ করতে হবে এই ওডি লম্বটা জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করেছে, মানে এবিটাকে সমদ্বিখণ্ডিত করেছে। সমান দুভাবে যদি ভাগ করে তাহলে এডি সমান কী হবে, ডিবি হবে। এবি জ্যাটাকে যদি সমদ্বিখণ্ডিত করে তার মানে ডি বিন্দুতে এবিটা হাফ হয়েছে, মানে এডি আর ডিবিটা সমান। এই যে অঙ্কনটা আছে, অঙ্কনটা করলাম, ও এ আর ওবি বিন্দু দুটো যোগ করলাম, ঠিক আছে। এখানেও একটা অঙ্কন আছে, ওটা করতে হবে, ও এ আর ও বিন্দু যোগ করলাম। তাহলে এবার দেখো লম্ব টানছি, তো কেন্দ্র থেকে এবি যার উপর লম্ব টানছি, লম্ব টানলে কী হয়, ওটিটা লম্ব এবি, তাহলে এইটা 90 ডিগ্রি হলে দুটো ত্রিভুজ সমকোণী ত্রিভুজ, মানে এডিও আর বিডিও এই দুটো সমকোণী ত্রিভুজ। এই দুটো ত্রিভুজকে আমাকে প্রথমে সর্বসম প্রমাণ করতে হবে। সর্বসম প্রমাণ করতে গেলে কটা কন্ডিশন, না তিনটে কন্ডিশন দেখাতে হবে। কী কী কন্ডিশন দেখাবো, এখানে ও এ আর ওবি সমান, ফার্স্ট কন্ডিশন, কারণ এর একই বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, সেকেন্ড কন্ডিশন ও ডি এ আর ও ডি বি এই দুটো কোণ সমান। কেন, প্রত্যেকটা 90 ডিগ্রি কোণ, লম্ব যেহেতু টানছি প্রত্যেকটা 90 ডিগ্রি কোণ, তো দুটো কোণ সমান, প্রত্যেকটি সমকোণ। আর ওডিটা এখানে সাধারণ বাহু, একই দুটো ত্রিভুজেরই বাহু, ওডিটা সাধারণ বাহু। তার তিনটে কন্ডিশন দেখানো হয়ে গেল। তাহলে এওডি ত্রিভুজ আর বিওডি ত্রিভুজকে আমি সর্বসম বলতে পারবো কোন শর্ত অনুযায়ী, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ তাহলে সর্বসমতার আর এইচের শর্ত অনুযায়ী। এবার আমরা জানি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলো কী হয়, সমান হয়। তাহলে বলো এডি ও ত্রিভুজের আর হচ্ছে
বিডি ত্রিভুজের এই এডি বাহুর অনুরূপটা কি হবে বিডি, তাহলে এডি সমান ডিবি। এডি সমান ডিবি কেন না সর্বসীম ত্রিভুজের অনুরূপ বাহু, তাহলে এই দুটো বাহু যেহেতু একই হলো এডি আর ডিবি, তাহলে এটা যদি সর্বসীম ত্রিভুজের অনুরূপ বাহু সমান হলো তাহলে আমাকে প্রমাণিত হয়ে গেল যে ডি বিন্দুতে এবি জাটা কি হচ্ছে সমদ্বিখণ্ডিত হচ্ছে। তাহলে এটাই আমার প্রমাণ করতে দেওয়া ছিল, তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। তো আশা করি উপপাদ্যটা তোমরা বুঝতে পেরেছ। এবার 10-এর দাগে কি আছে না প্রয়োগ আছে, এর পরের দাগ প্রয়োগ দুটো আছে, বই থেকেই আছে প্রয়োগ দুটো। প্রথমটা বলেছে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, ডিই যা বিডিসি এর বহিঃ সমদ্বিখণ্ডক হবে। এটা প্রমাণ করো যে এই বা বর্ধিত এই বিএসি এর বহিঃ সমদ্বিখণ্ডক। তাহলে এখানে প্রথমে হচ্ছে যেটা দেওয়া আছে যে ডিই যেটা প্রথমে বৃত্তস্থ চতুর্ভুজ আঁকলাম, ঠিক আছে, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ আঁকলাম এবিসিডি। এবার এখানে বলেছে যে ডিই যেটা হচ্ছে কার সমদ্বিখণ্ডক, বিডিসি এর সমদ্বিখণ্ডক। বিডিসি এই কোণটার বহিঃ সমদ্বিখণ্ডক, এই কোণটার বাইরের দিকে যদি সমদ্বিখণ্ডক করি তাহলে পাচ্ছি কি ডিই যেটা। প্রমাণ করতে হবে এই যেটা হচ্ছে বিএসি এই কোণটার বহিঃ সমদ্বিখণ্ডক, মানে এই দিকটা দেওয়া আছে, এই দিকটা প্রমাণ করতে হবে। তো এর জন্য অঙ্কন করলাম সিডি আর বি এ বাহুকে প্রথমে এবার জি বিন্দু পর্যন্ত বাড়ালাম। এবার ডিই যেটা বলেছে বিএসি সমদ্বিখণ্ডক যদি হয় তাহলে বলো বিডিই এই অ্যাঙ্গেলটা কার সঙ্গে ইকুয়াল হবে না এফডিই এই অ্যাঙ্গেলের সঙ্গে ইকুয়াল হবে, সেটাই লিখেছি না ডিই যা বিডিসি এর বহিঃ সমদ্বিখণ্ডক অর্থাৎ বিডিই সমান এফডিই। তাহলে এসিডিই এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে বহিস্থ কোণ এফডিই এটা সমান কত বলতে পারবো অন্তস্থ বিপরীত কোণ ইএসিটা বলতে পারবো। তাহলে এবিডিই এটা আবার একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এখানে বহিস্থ কোণ ইএজি এটা সমান কি বলতে পারবো অন্তস্থ বিপরীত কোণ বিডিই এটা বলতে পারবো, ঠিক আছে। তাহলে আমি অ্যাকচুয়ালি কি পাচ্ছি না এই বহিস্থ কোণ ইএজি অ্যাঙ্গেলটা পাচ্ছি এফডিইর সঙ্গে ইকুয়াল। তাহলে ইএজি যদি এফডিইর সঙ্গে ইকুয়াল হয় তাহলে ইএজিটা কার সঙ্গে ইকুয়াল হবে ইএসি এর সঙ্গে ইকুয়াল হবে। ইএজি অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে কার সঙ্গে ইএসসি এর সঙ্গে ইকুয়াল যদি হয় তাহলে এখান থেকে আমি বলতে পারবো তাহলে এজি এই যেটা কি হচ্ছে এই অ্যাঙ্গেলটাকে বহির অ্যাঙ্গেলটাকে সমদ্বিখণ্ডক করছে, তাহলে এই যেটা হচ্ছে বিএসসি এর বহিঃ সমদ্বিখণ্ডক হয়ে যাবে, যেহেতু ইএজি অ্যাঙ্গেলটা হচ্ছে কার সঙ্গে ইকুয়াল হচ্ছে না ইএসি এর সঙ্গে ইকুয়াল হচ্ছে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এরপর নেক্সট যে প্রয়োগটা আছে যে অকেন্দ্রীয় একটি বৃত্তের এবি ও সিডি দুটি জ্যাকে বর্ধিত করলে তারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে বলছে এওসি মাইনাস বিওডি অ্যাঙ্গেল ইজিক্যাল টু 2 ইন্টু বিপিসি অ্যাঙ্গেল। তাহলে এখানে দেওয়া আছে যে অকেন্দ্রীয় বৃত্তের এবিসিডি জ্যা দুটিকে বর্ধিত করলে পি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে এটাই আমরা তুলেছি প্রদত্ত আর প্রামাণ্য বিষয় বলে। তাহলে একটা ছবি এঁকেছি যেখানে এবি জ্যাটাকে বাড়িয়েছে এবং সিডিটাকে বাড়িয়ে পি বিন্দুতে এরা ছেদ করেছে। অঙ্কনে কি করেছি না জাস্ট বি আর সি বিন্দুকে যোগ করেছি, দেখো এটা ডট ডট করে একটা লাইন টেনেছি এখানে, বি আর সি বিন্দুকে যোগ করেছি। তো প্রমাণ করতে গেলে কি করতে হবে না এসি চাপের উপর এখানে কেন্দ্রস্থ কোণ হচ্ছে এওসি আর বৃত্তস্থ কোণ হচ্ছে এবিসি। এবার আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তাহলে এওসি সমান কত হবে এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ 2 ইন্টু এবিসি, এটাই লিখলাম এওসি সমান 2 ইন্টু এবিসি। আবার বিডি চাপের উপর এই চাপটার উপর কি হচ্ছে না কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওডি, এইটা কেন্দ্রস্থ কোণ, আর বৃত্তস্থ কোণ হচ্ছে বিসিডি। আবার একই রকমভাবে বলতে পারবো যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে বিওডিটা কত হবে 2 ইন্টু বিসিডি, তাহলে লিখলাম আমি বিওডি সমান 2 ইন্টু বিসিডি। এবার আমি কী করবো এওসি মাইনাস বিওডি এটা যদি করি তাহলে বাম দিক আর বাম দিক যদি বিয়োগ হয় ডান দিক বিয়োগ হবে, 2 ইন্টু এবিসি মাইনাস 2 ইন্টু বিসিডি, 2টা কমন নিলাম 2 ইন্টু এবিসি মাইনাস বিসিডি, তাহলে এবিসি মাইনাস বিসিডি মানে কত বিসিডি মানে বিসিপি, তাহলে এটা লিখতে পারি 2 ইন্টু এবিসি মাইনাস বিসিপি। তাহলে অ্যাকচুয়ালি পেলাম এওসি অ্যাঙ্গেল এওসি মাইনাস অ্যাঙ্গেল বিওডি সমান 2 ইন্টু অ্যাঙ্গেল এবিসি মাইনাস বিসিপি।
এবার এই যে বিসিপি ত্রিভুজটা হচ্ছে, এর হচ্ছে কি পাচ্ছি না, বিপিসি এই অ্যাঙ্গেলটা যুক্ত বিসিপি এই অ্যাঙ্গেলটা সমান বহিস্থ এবিসি, এবিসি ত্রিভুজের বহিস্থ অ্যাঙ্গেলটা। মানে এটা কি হিসাবে লিখতে পারলাম, যে সেই উপপাদ্য একটা ছিল না তোমাদের ক্লাসের এইটে, যে একটি ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে বহিস্থ কোণটা অন্তঃস্থ বিপরীত কোণের যোগফলের সঙ্গে সমান, সেই লজিকে লিখলাম আর কি, এইটা প্লাস এইটা সমান এটা। তাহলে এখানে আমি বলতে পারবো বিপিসি সমান কত, এই এবিসি মাইনাস বিসিপি বলতে পারবো। তাহলে এই যে এবিসি মাইনাস বিসিপি আছে, তার জায়গায় আমি কী বলতে পারবো, বিপিসি, জাস্ট মানটা এবার বসিয়ে দেবো এখানে। তাহলে কী পেয়ে গেলাম, অ্যাঙ্গেল এওসি মাইনাস অ্যাঙ্গেল বিওডি সমান 2 ইন্টু বিপিসি। তাহলে এইভাবে আমরা এই প্রয়োগটা প্রমাণ করতে পারবো। এটাও তোমাদের বইয়ে ছিল, এটা অনুশীলনীতে ছিল, আগের প্রয়োগটাও অনুশীলনীতে ছিল। ঠিক আছে, এই প্রয়োগটা একদম ইজি ছিল, তো আশা করি তোমরা অনেকেই প্রবলেমটা করে আসতে পেরেছো। এরপর নেক্সট যে দাগটা 11 দাগের দাগটা, এটা সম্পাদ্যের দাগ, দুটো সম্পাদ্য থাকে, যে কোনো একটা করতে হয়। প্রথমটা আছে তোমাদের পরিবৃত্ত অঙ্কন করতে বলেছে। কোশ্চেনটা আছে যে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার সমকোণ সংলগ্ন বাহু দুটি 4 সেমি 8 সেমি, ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো। তো প্রথমে দেখো, আমি স্টেপগুলো বলে দিচ্ছি। 4 সেমি 8 সেমি বাহুগুলো কেটে নিয়েছি। এবার আমি এখানে প্রথমে 90 ডিগ্রি অ্যাঙ্গেল এঁকেছি। 90 ডিগ্রি অ্যাঙ্গেল এঁকে প্রথমে এই ভূমিটাকে 8 সেমি আর এখান থেকে 4 সেমি কেটে সমকোণী ত্রিভুজটা এঁকেছি। এবার সমকোণী ত্রিভুজের বেলা আমরা জানি জাস্ট অতিভুজটাকে সমদ্বিখণ্ডক করলেই হয়। অতিভুজটাকে সমদ্বিখণ্ডক করেছি, করে এখানে ধরলাম ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে অতিভুজটা, মানে এসি বাহুটা। ও বিন্দু থেকে এবার যে কোনো একটা শীর্ষবিন্দু, ধরো এ বিন্দুটার মাপ নিলাম, মাপ নিয়ে জাস্ট কম্পাসটাকে ঘুরিয়ে দিলাম, যেটা বি আর সি বিন্দু দিয়ে গিয়েছে। তাহলে এই যে ও কেন্দ্রীয় বৃত্তটা, এটাই হচ্ছে এবিসি ত্রিভুজের পরিবৃত্ত আমরা পেয়ে গেলাম। তো এইভাবে আমরা জানি পরিবৃত্ত আঁকতে গেলে বাহু সমদ্বিখণ্ডক করতে হয়, যে কোনো দুটো বাহুর, কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো একটা বাহু মানে অতিভুজের সমদ্বিখণ্ডকটা করলেই হয়। তো এক্ষেত্রে সমকোণী ত্রিভুজ দিয়েছিল বলে আমরা জাস্ট অতিভুজটা সমদ্বিখণ্ডক করে পরিবৃত্তটা অঙ্কন করতে পারলাম। ঠিক আছে, নেক্সট যে সম্পাদ্যটা দেওয়া ছিল সেটা হচ্ছে একটা স্পর্শক আঁকতে দেওয়া ছিল। কোশ্চেনটা ছিল 2.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করো এবং ওই বৃত্তের কেন্দ্র থেকে 6 সেমি দূরে ওই বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটির একটি স্পর্শক অঙ্কন করো। তো প্রথমে তো আমি 2.6 সেমি আর 6 সেমি কেটে নিয়েছি। কেটে নিয়ে কী করলাম, 2.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে বৃত্তটা এঁকেছি। এবার এখান থেকে 6 সেমি দূরের থেকে একটা কেটেছি, একটা অংশ কেটেছি। এবার এই 2.6 কেন্দ্র থেকে যে 6 সেমি কেটেছি এটাকে সমদ্বিখণ্ডক করেছি। ঠিক আছে, এই বাহুটাকে মানে ও থেকে এই বাহুটাকে সমদ্বিখণ্ডক করেছি, এইটা সমদ্বিখণ্ডকটা এনেছি। এবার কী করলাম, একটা অর্ধবৃত্ত আঁকলাম ব্যাসার্ধটা নিয়ে। অর্ধবৃত্তটা আঁকতে অর্ধবৃত্তটাকে বৃত্ত এই মানে পি বিন্দুতে ছেদ করেছি, আর পি বিন্দু আর এই এ বিন্দুটাকে যোগ করে দিয়েছি। যোগ করে দিতে আমি একটা স্পর্শক পেয়েছি। একটা স্পর্শক আঁকতে বলেছে বলে অর্ধবৃত্ত হয়েছে, দুটো বললে কি ফুল বৃত্তকে এদিকে একটা স্পর্শক পেতাম, এই বিন্দু থেকে এটা যোগ করে দিতাম। এ কিউ ধরো নাম দিলে এ কিউ একটা স্পর্শক হয়ে যেত। তাহলে এখানে এই পিটা পাচ্ছি স্পর্শক, এই 2.6 সেমি ব্যাসার্ধের কেন্দ্র কেন্দ্র থেকে 6 সেমি দূরে অবস্থিত একটা স্পর্শক পাচ্ছি কি এপি। তো এই স্পর্শকটাও একদম ইজি ছিল। ঠিক আছে, এরপর তোমাদের যে দাগটা ছিল লাস্ট দাগ 12 দাগে পরিমিতির দাগ ছিল। 4টা কোশ্চেন করতে হতো, কিন্তু টোটাল 5টা কোশ্চেন তোমাদের দেওয়া ছিল। এগুলো একদম ইজি কোশ্চেন দেওয়া ছিল, সব বই থেকেই দেওয়া ছিল। ফার্স্ট প্রবলেমটা আয়তঘনের প্রবলেম, যে 2.1 মিটার দীর্ঘ 1.5 মিটার প্রশস্ত একটি আয়তঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চায় আরও 630 লিটার জল ঢাললে জলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে। তো প্রথমে আমি মনে করলাম যে জলের উচ্চতা 8 ডেসিমিটার বৃদ্ধি পাবে। কেন ডেসিমিটার ধরলাম এই জায়গাটা তোমরা একটু খেয়াল রাখবে, কারণ ঘন ডেসিমিটারের সঙ্গে লিটারের একটা সম্পর্ক আছে। আর কোশ্চেনে যেহেতু লিটার কথাটা আছে, তাহলে আমি চাইবো যে এককগুলোকে ডেসিমিটারে কনভার্ট করার। ওকে, তাহলে ওই জন্য আমি প্রথমে ধরলাম যে মনে করি জলের উচ্চতা 8 ডেসিমিটার বৃদ্ধি পাবে। আর চৌবাচ্চার দৈর্ঘ্য দেওয়া আছে মিটারে আর প্রস্থটাও মিটারে, তো সবগুলোকে আমরা ডেসিমিটারে নিয়ে গেলাম। 2.1 মিটার দৈর্ঘ্য মানে 21 ডেসিমিটার দৈর্ঘ্য, আর প্রস্থ 1.5 মিটার মানে 15 ডেসিমিটার প্রস্থ। এবার অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কি প্রশ্ন অনুযায়ী আমি বলতে পারবো যে আয়তনটাই হচ্ছে 630, তাহলে এখান থেকে 21 ইন্টু 15 ইন্টু উচ্চতা মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা মানে আয়তন 630। তো এখানে মানগুলো সব বসিয়ে দিলাম, এইচের মানটা চাইছি, তাহলে এইচ সমান হবে 630/21 ইন্টু 15, এখান থেকে এইচের মান পেয়ে গেলাম 2, তাহলে 2 ডেসিমিটার
বৃদ্ধি পাবে জলতলের উচ্চতা। ঠিক আছে, কোশ্চেনটা একদম ইজি ছিল, বইয়েরই অঙ্ক ছিল। নেক্সট কোশ্চেন কী আছে, চোঙের একটা অঙ্ক আছে। একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘনডেসিমিটার বৃদ্ধি পেত। চোঙটির উচ্চতা কত হবে? তো প্রথমে আমি চোঙের ব্যাসার্ধকে 8 ডেসিমিটার ধরলাম। এবার বলেই আছে প্রথমে যে উচ্চতাটা ব্যাসার্ধের দ্বিগুণ, উচ্চতাটা কত হয়ে যাবে 2 ডেসিমিটার। উচ্চতাকে প্রথমে H1 দিয়ে আমি ডিনোট করে রাখলাম। তাহলে আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে আর এর জায়গায় আরই থাকবে, আর ধরেছিলাম। আর এখানে এইচ মানে অ্যাকচুয়ালি H1 প্রাথমিক আয়তনটা, যেহেতু H1 এর মানটা কত 2R এসেছে। তাহলে 2Rটা যদি আমি বসিয়ে দিই, পাই আর স্কোয়ার ইন্টু 2R ঘন ডেসিমিটার, তাহলে এখান থেকে পাচ্ছি কত 2 পাই আর কিউব ঘন ডেসিমিটার। ওকে, জাস্ট মানগুলো বসিয়ে দিই। এবার বলেছে চোঙের উচ্চতা যদি 6 গুণ হতো, তাহলে তোমার উচ্চতাটা হয়ে যেত কত, আগে যেটা ছিল ব্যাসার্ধের 6 গুণ, ব্যাসার্ধটা আর হলে উচ্চতা হয়ে যাবে H2টা কত যাবে 6R। তাহলে আয়তন কত হবে V2টা পাই আর স্কোয়ার H2। এখানে H2 যদি H2 মানটা 6R যদি বসে, তাহলে 6 পাই আর কিউব ঘন ডেসিমিটার। এবার বলেছে যে চোঙের উচ্চতা যদি বেশি হতো তাহলে আয়তনটা 539 ঘন ডেসিমিটার বৃদ্ধি করতো। মানে শেষের যে আয়তনটা V2 আর প্রথমের আয়তনটা V1, দুটোর বিয়োগফল হতো 539, মানে V2 মাইনাস V1 সমান 539। মানগুলো বসালাম, V2 মানে 6 পাই আর কিউব, V1 মানে 2 পাই আর কিউব। তাহলে 6 পাই আর কিউব মাইনাস 2 পাই আর কিউব 539, মানে 4 পাই আর কিউবটা হচ্ছে 539। আর পাইয়ের মানটা 22/7, সবগুলোকে ওপাশে নিয়ে গেলাম। তাহলে আর কিউবের মানটা অ্যাকচুয়ালি পেলাম 7/2 হোল কিউব সরল করে। তাহলে আর মানটা 7/2। এবার আমাকে চেয়েছে উচ্চতাটা কত হবে। প্রথমে বলা আছে যে ব্যাসার্ধের দ্বিগুণ 2R, মানে 2 × 7/2, 2 কেটে পেয়ে গেলাম কত 7 ডেসিমিটার। তাহলে চোঙের উচ্চতার ক্ষেত্রে কত হয়ে যাবে 7 ডেসিমিটার। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এটাও একটা বইয়েরই অঙ্ক ছিল, একদম সহজ একটা অঙ্ক। নেক্সট যে দাগটা আছে, যে 3-এর দাগ, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা কত, সেটা হিসাব করো। তাহলে এখানে বলেছে সেটা শঙ্কুর একটা অঙ্ক। প্রথমে তাঁবুতে বলা আছে 11 জন লোক থাকতে পারে, প্রত্যেক লোকের জন্য যে জায়গা লাগে সেটা বলে দেওয়া আছে 4 বর্গমিটার, আর বাতাসটা 20 ঘনমিটার। তাহলে একজন লোকের জন্য যদি 4 বর্গমিটার জায়গা লাগে, 11 জন লোক থাকতে পারে, তো তাহলে 11 জন লোকের জন্য কত লাগবে 11 × 4। ঠিক আছে, তো তার আগে আমি প্রথমে তাঁবুর ভূমিতলের ব্যাসার্ধ আর মিটার আর উচ্চতাকে H মিটার ধরে নিলাম। তাহলে একজন লোকের জন্য ভূমিতে যদি জায়গা লাগে 4 বর্গমিটার, 11 জনের জন্য 11 × 4 44 বর্গমিটার। আবার একজন লোকের জন্য বাতাসের প্রয়োজন হয় 20 ঘনমিটার, তাহলে 11 জনের জন্য কত 20 × 11 220 ঘনমিটার। তাহলে এখানে প্রশ্নে বলতে যাচ্ছে মোট তোমার জায়গা লাগে 44 বর্গমিটার, মানে পাই আর স্কোয়ার সমান 44। মানে একজনের জন্য 4 বলা আছে, তাহলে পাই আর স্কোয়ার সমান 11 জনের জন্য কত 44। সেখান থেকে আর মানটা পেয়ে গেলাম, আর স্কোয়ারের মানটা পেলাম অ্যাকচুয়ালি 14। এবার প্রশ্নে বলে দেওয়া আছে যে মোট বাতাসের প্রয়োজন একজনের জন্য 20। তাহলে আমি জানি 11 জন থাকবে, তাহলে কত মোট 220। তাহলে 1/3 পাই আর স্কোয়ার H সমান 220। H-এর মান তো আমার জানাই, H-এর মানটা আমাকে চেয়েছে অ্যাকচুয়ালি। তাহলে আর স্কোয়ারের মানটা আমি জেনে গেছি, তাহলে 14। মানগুলো সব বসিয়ে দিয়েছি, সবগুলোকে পাশে নিয়ে গেছি। তাহলে H-এর মানটা সরল করে 15 পেয়ে গেছি। তাহলে 11 জন লোকের জন্য তাঁবুর উচ্চতা কত হবে 15 মিটার। ঠিক আছে, আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এরপর যেটা আছে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গোলাকার গুলি তৈরি করা যায়। তাহলে একটা গোলককে গলিয়ে আমরা গুলি তৈরি করব। ঠিক আছে, তাহলে প্রথমে দুটো আয়তন বের করতে হবে। 8 সেমি দৈর্ঘ্যের নিরেট লোহার গোলকের আয়তন কত হয় জানি আমরা 4/3 পাই আর কিউব। তাহলে আর মানে এখানে কত 8, তাহলে 4/3 পাই 8 কিউব। আবার নিরেট গুলিও কি গোলাকার, তাহলে তার আয়তন কত হবে 4/3 পাই 1 কিউব। তাহলে গুলির সংখ্যা কত হবে না টোটাল আয়তনকে গুলির আয়তন দিয়ে ভাগ করতে হবে। তো 4/3 পাই 8 কিউব বাই 4/3 পাই 1 কিউব। তাহলে এখান থেকে পেলাম 8 × 8 × 8 বাই 1 × 1 × 1। তাহলে এখান থেকে 8 × 8 × 8 করলে 512, হচ্ছে তো 1 আছে মানে 1 হয়ে যাবে। তাহলে মোট কতগুলি নিরেট গোলাকার গুলি তৈরি করা যাবে, 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 512টি নিরেট গোলাকার গুলি তৈরি করা যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন যেটা ছিল যে একটি চায়ের বাক্সের ভিতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 7.5 ডেসিমিটার, 6 ডেসিমিটার এবং 5.4 ডেসিমিটার।
চা ভর্তি বাক্সটির ওজন 52 কিগ্রা 350 গ্রাম, কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন 3.75 কিগ্রা হলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত? তাহলে চা ভর্তি বাক্সের ওজন 52 কিগ্রা 350 গ্রাম, টোটালটাকে আমি গ্রামে নিয়ে গেলাম, কিগ্রাটাকে 1000 দিয়ে গুণ করে তারপর গ্রামটা অ্যাড করে পেলাম 52,350 গ্রাম। আর খালি বাক্সের ওজন যে আছে 3.75 কিগ্রা, মানে কিগ্রা থেকে গ্রাম নিতে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়, তাহলে এখান থেকে পেলাম 3750 গ্রাম। তাহলে চা ভর্তি জানা আছে আর খালি জানা আছে, তাহলে চায়ের ওজন কত হবে? পুরো টোটাল থেকে খালি বাক্সের ওজনকে বাদ দিলাম, তাহলে বাদ দিয়ে 48,600 গ্রাম, এটা হচ্ছে চায়ের ওজন। এবার চায়ের বাক্সের দৈর্ঘ্য দেওয়া আছে 7.5 ডেসিমিটার, প্রস্থ 6 ডেসিমিটার, উচ্চতা 5.4 ডেসিমিটার। তাহলে আয়তন কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, 7.5 ইন্টু 6 ইন্টু 5.4। এখান থেকে আমরা ভগ্নাংশে নিয়ে গিয়ে পেলাম 75-10 ইন্টু 6 ইন্টু 54-10 ঘন ডেসিমিটার। এটা কিন্তু সরল করলাম না, যেহেতু পরে আমাকে কাটাকাটি করতে হবে একটা জায়গায় গিয়ে, এবার সরল করতে হবে, তাই জন্য আমি এখানে সরল করলাম না, গুণ আকারে রাখলাম। তাহলে এটা হচ্ছে টোটাল চায়ের বাক্সের আয়তন, ঠিক আছে। এবার এইতেই টোটাল চাটা, তাহলে এত ঘন ডেসিমিটার চায়ের জন্য টোটালটা যেটা বিয়োগ করে পেয়েছিল 48,600 গ্রাম। এবার আমাকে চাইছে 1 ঘন ডেসিমিটার চায়ের, তাহলে জাস্ট ওই বিনিময়ে কাটাকাটি করে অ্যান্সারটা পেলাম 200 গ্রাম। তাহলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে? 200 গ্রাম, ঠিক আছে। তো এটাই আমার লাস্ট কোশ্চেন ছিল পরিমিতির এবং এই কোশ্চেন পেপারে। তো আশা করি তোমরা প্রবলেমটা সব প্রবলেমগুলো বুঝতে পেরেছ এবং তোমরা ম্যাক্সিমাম অ্যান্সারগুলো সঠিক করে আসতে পেরেছো, ঠিক আছে। কোশ্চেন পেপার এবারে কিন্তু মোটের উপর খুব সহজ ছিল, দু একটা শর্ট কোশ্চেন এবং 2 নম্বরের কোশ্চেন বাদে কোশ্চেন কিন্তু খুব ইজি ছিল এবছর কিন্তু সবারই ভালো মার্কস পাওয়ার কথা, এবং এমনকি এমন কোশ্চেন ছিল যে 100 মার্কসই তোমাদের পাওয়া যেত। তো আশা করি তোমরা ম্যাক্সিমাম অ্যান্সারগুলো ঠিক করে আসতে পেরেছো। এবং কারো যদি, আবার বলছি যে কারো যদি কোশ্চেন পেপার এবং অ্যান্সার শিট এর PDF দরকার হয়, তাহলে আমাকে মেলের মাধ্যমে যোগাযোগ করবে আমার সঙ্গে, এবং মেল আইডি ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে, তোমরা ওখান থেকে মেল আইডি নিয়ে আমাকে মেল করতে পারো। আমি সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের কোশ্চেন পেপার এবং অ্যান্সার শিটের PDF প্রোভাইড করে দেবো। এবং যদি ভিডিওর কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করার জন্য। এবং ভিডিওটি থেকে তোমরা যদি কিছুটা হলেও উপকার পাও, তাহলে অনুরোধ রইল বন্ধুদের মধ্যে ভিডিওটা যতটা সম্ভব শেয়ার করে দেওয়া, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো, টাটা।